আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের এই যে 3 দিনে 12 ঘন্টা করে টোটাল হচ্ছে 36 ঘন্টা এরকম একটা ম্যারাথন ক্লাসে তোমাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বহুপদী। তো বহুপদী চ্যাপ্টারটা যেহেতু একটু হলো বড় মনে হয় সবার কাছে, এজন্য আজকে এটার প্রথম পর্ব আলোচনা করা হবে এবং দ্বিতীয় পর্বটা অবশ্যই আগামীকাল বাদ দিয়ে আগামী পরশুদিন কিন্তু এটা নিয়ে আলোচনা করা হবে। তো আমি প্রথমেই দেখতে যাচ্ছি যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ কিনা এবং তোমরা অবশ্যই তোমাদের নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে নিবে, কারণ যেহেতু এই বহুপদী ও বহুপদীর সমীকরণটা তোমাদের সবার কিন্তু সিলেবাসের মধ্যেই আছে। তো আমি জানি যে তোমরা প্রত্যেকে আশা করি ভালো আছো এবং অনেক দিন পরে লাইভে দেখা হলো। তো প্রত্যেকে কেমন আছো সেটা অবশ্যই জানাবে। ওকে, তো যারা সালাম দিচ্ছ প্রত্যেককে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ, ফ্রেমটা বাম দিকটা বড় হবে। ওকে, তো যারা তোমরা সালাম দিচ্ছ প্রত্যেককে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি একটু শেয়ার করে নিই। ওকে, ওকে, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস আমাদের শুরু করে দেব। দরজাটা টানে দিয়ে শোভন, কথা আসতেছে। ওকে, ওকে, যারা বলতেছো ভাইয়া কেমন আছেন, অবশ্যই ভালো আছি এবং আমি আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো চলো আমরা আর দেরি না করে আমরা আমাদের যে 36 ঘন্টা যে ম্যারাথন ক্লাসটা চলতেছে বা আমাদের যে এরকম একটা রেস চলতেছে সেটার ম্যাথ ক্লাসটা আমরা এখনই শুরু করে দিব। তো প্রথমেই লক্ষ্য করো যে আমাদের যেহেতু বহুপদীর মধ্যে আজকে আমরা পর্ব নাম্বার 1 করব, তো এই পর্বের মধ্যে আমরা প্রথমে জানবো হচ্ছে যে বহুপদী আসলে কাকে বলে। তো বোর্ডের মধ্যে লিখে রাখা হয়েছে যে বহুপদী আসলে কাকে বলে। চলক ও ধ্রুবক সম্বলিত এমন একটি রাশি যেখানে চলকের কোনো ঋণাত্মক ঘাত থাকবে না। আমরা কিন্তু সবাই জানি যে ঘাত বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। ঘাত বলতে বোঝায় হচ্ছে পাওয়ার, আর আমরা সবাই কিন্তু পাওয়ার চিনি। ওকে, তার মানে ঋণাত্মক ঘাত বলতে কি বোঝাচ্ছে, জাস্ট মাইনাস থাকবে না। তো ব্যাপারটা কি, চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে আসি। ধরে নাও যে পি অফ এক্স আমার হচ্ছে একটা বহুপদী। তাই আমি বললাম যে 5x কিউব প্লাস হচ্ছে 4x স্কোয়ার প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 2। তো এই যে তোমরা একটা রাশি দেখতে পারতেছো, এই রাশিটাকে আসলে আমি বহুপদী বলতে পারবো নাকি পারবো না, প্রথম প্রশ্ন হচ্ছে আমার এটা। তো তুমি একটু লক্ষ্য করো যে এখানে আমি যেটা দিছি সেখানে আমার কিন্তু চলকও আছে আবার কি ধ্রুবকও আছে এবং দুটার সম্মিলিত মিলে কিন্তু একটা কি বলতো রাশির সৃষ্টি হয়েছে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে প্রথম পদের এক্স এর উপর একটা পাওয়ার, সেটা কত 3 এবং এটা পজিটিভ 3। একই রকমভাবে পরেরটা হচ্ছে +2, তারপরটা হচ্ছে +1। তারপরে যেহেতু পাওয়ার নেই, আমরা কিন্তু বলবো যে ভাই এটা তো কোনো পাওয়ার দেখতে পাচ্ছি না। এখানে অবশ্যই একটা চলক লুকিয়ে আছে যার পাওয়ারটা হচ্ছে কত বলতো 0। তার মানে আমরা এটাকে গবেষণা করে দেখতেছি এক্স এর যে ঘাত বা এক্স এর যে পাওয়ারটা আছে এখানে কিন্তু কোনো ধরনের ঋণাত্মক পাওয়ার নেই। তো যেহেতু ঋণাত্মক পাওয়ার নেই সেহেতু আমরা অবশ্যই এটাকে কি বলতে পারি একটা বলতো, এটাকে আমরা একটা বলতে পারি হচ্ছে বহুপদী। ওকে, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব। আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা আসলে ক্লিয়ার হয়ে নিব যে আসলে কোনগুলো বহুপদী এবং কোনগুলো বহুপদী নয়। ধরুন আমি সেমভাবে তোমাকে একটা এক্সাম্পল দিলাম, শুধুমাত্র এখানে একটু আমি বদমাইশি করছি কি, যে 4 এর সাথে এক্স স্কোয়ার গুণ না করে ভাগ করে দিচ্ছি, প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 2। তো আশা করি দেখা পাচ্ছে দুইটা প্রায় একই রকম। তো পার্থক্যটা কোথায় তুমি একটু চিন্তা করে দেখো যে এখানে আমার 1 2 3 4টা পদ আছে, কিন্তু 2 নাম্বার পদের দিকে যদি আমি তাকাই তাহলে আমি দেখতেছি যে 4/x স্কোয়ার। তো এটাকে যদি আমি একটু সুন্দর করে লিখি তাহলে জিনিসটা ঠিক এরকম হচ্ছে 4x ইনভার্স 2, ঠিক এরকম হচ্ছে।
তো এখন তুমি একটু লক্ষ্য করে দেখো তো যে প্রথম পদের যে চলক আছে তার পাওয়ারটা ঠিক আছে ধনাত্মক, এখানে কোনো ঋণাত্মক পাওয়ার নাই। বা 2 নম্বরে যে আছে সেখানে কিন্তু এক্স এর চলকের পাওয়ারটা কি হয়ে গেছে বলো তো, মাইনাস হয়ে গেছে। তার মানে যেহেতু পাওয়ারটা মাইনাস সেহেতু মনে রাখবা যে এটা কিন্তু কখনো বহুপদী হবে না, কারণ আমার বহুপদীর শর্তের মধ্যে বলা ছিল যে ঘাত কখনো কি হবে না, ঋণাত্মক হবে না। তার মানে বলতে পারছে ভাইয়া এখানে তো আমার 4টা পদ আছে, একটা পদের চলকের পাওয়ার নেগেটিভ হলে কি বহুপদী হবে না? হ্যাঁ ভাইয়া, যে কোনো একটা পদ, 1000টা পদ আছে, সেই 1000টা পদের মধ্যে যদি একটা পদেও যদি আমার চলকের পাওয়ারটা নেগেটিভ হয়ে যায় তাহলে সেটাকে আমি কি বলতে পারবো না, বহুপদী বলতে পারবো না। তাহলে এটা কিন্তু আমার কি নয় বলো তো, এটা আমার বহুপদী নয়। সে এখন থেকে তোমাদের যদি কখনো কোনো এক্সাম্পল পরীক্ষাতে দিয়ে বলে যে নিম্নের কোনটি বহুপদী বা নিম্নের কোন বহুপদী নয়, তাহলে কিন্তু অবশ্যই করতে পারবে। এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখবো। কি শিখবো দেখো, যে প্রথমেই আমি যেটা লিখে রাখছি যে এটা যেহেতু একটা বহুপদী, এই বহুপদীর মধ্যে তুমি একটু লক্ষ্য করো এখানে টোটাল কয়টা পদ আছে, বা এখানে টোটাল তো 4টা পদ আছে। গুড। এই 4টা পদের মধ্যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কোনটাতে? ভাই আমরা তো এক্স এর সর্বোচ্চ পাওয়ার এখানে দেখতেছি, তার মানে এই যে এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে 3, তার মানে এই যে পদটা, এই পদটাকে আমরা বলবো হচ্ছে মুখ্য পদ। মুখ্য পদ তার মানে অসংখ্য পদের মধ্যে যে পদের চলকের পাওয়ারটা সর্বোচ্চ থাকবে তাকে আমরা বলবো কি, মুখ্য পদ। তাহলে বাকি যে পদগুলো পড়ে থাকবে সে পদগুলোকে আমরা কি বলবো বলতো, গৌণ পদ বলবো। গৌণ পদ বলবো, গৌণ পদ। ওকে, এখন ব্যাপারটা এরকম যে ভাইয়া তাহলে কি সবসময় কি মুখ্য পদ কি সামনে থাকবে আর গৌণ পদ কি পরে থাকবে? কখনই না। যদি কখনো এরকম একটা এক্সাম্পল তোমাকে স্যার একটু বদমাইশি করে দিয়ে দেয় যে ভাইয়া বলো তো 2x³ প্লাস হচ্ছে 5x⁵, এখানে মুখ্য পদকে, তুমি তো বলবো যে ও ভাই তো বলছে যে প্রথম পদ মুখ্য পদ, পরে গেলে হলো গৌণ পদ, কিন্তু এটা কখনই না। তুমি দেখবা যেখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা কোথায় আছে, বা এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা হচ্ছে আমার দ্বিতীয় পদে আছে, তাহলে এটাই হচ্ছে আমার কে বলতো, মুখ্য পদ। তার মানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার সম্বলিত যে পদটা থাকবে তাকে আমরা কি বলবো বলতো, মুখ্য পদ বলবো। তো আমি আশা রাখতে পারি যে তোমাদের কিন্তু এই যে মুখ্য পদ এই টাইপটা নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। এরপরে আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখব, সেটা কি, মুখ্য পদ গেল, গৌণ পদ গেল। ওকে, এখন একটু লক্ষ্য করো যে আমাদের এই যে দেখো যেটার মুখ্য পদ, হ্যাঁ মুখ্য পদ কত, 5x³, তাহলে এটার যে পাওয়ারটা আছে সেটা কত, 3, তাহলে এই 3কে আমরা বলবো হচ্ছে বহুপদীয় ঘাত। অর্থাৎ এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, 3, তাহলে এই যে 3 আছে এই 3কে আমরা বলবো হচ্ছে বহুপদীয় ঘাত। এখন বলো ভাইয়া বহুপদীয় ঘাত বলতে কি বোঝায়? বহুপদীয় ঘাত বলতে বোঝায় এইটার ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়া যেহেতু 3, তার মানে এটাকে আমরা বলতে পারি কি বলতো, ত্রিঘাত সমীকরণ। যদি কখনো এরকম তোমাকে একটা আমি এক্সাম্পল দিতাম, ধরো না তোমার 2x² মাইনাস হচ্ছে 5x, এখানে এক্স এর পাওয়ার কত, সর্বোচ্চ 2 এলো এক্স এর পাওয়ার, তাহলে এটার নাম হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, অর্থাৎ বহুপদীয় সমীকরণের ঘাত অনুযায়ী আমরা তার নামটা দিতে পারি। যদি কখনো আমি এখানে x⁵ দিই তাহলে তুমি বলবো এটা একটা হলো পঞ্চঘাত সমন্বিত একটা কি বলতো, বহুপদী। যদি কখনো আমার এক্স এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার যদি 6 হয়ে থাকে তাহলে এই মুখ্য পদের নাম অনুযায়ী বলতে পারবো যে ষষ্ঠ ঘাত সম্বলিত একটা কি বলতো, বহুপদী। তার মানে পাওয়ারের উপরে ডিপেন্ড করে কিনা আমি বলে দিতে পারবো যে আমার এই সমীকরণ, এই যে আমার বহুপদীটা, এটার নামটা আসলে কি হতে পারে। সো আমি একটু কমেন্ট সেকশনে একটু চলে যাই এবং দেখি যে তোমরা সকলে জিনিসটা বুঝতে পেরেছো কিনা। ওকে, একজন লিখেছে হচ্ছে 7 মিনিট লেট। ওকে, আচ্ছা, ওকে, তো আমি এখানে একটা কথা বলে দিই যে যারা ক্লাস করো তারা অবশ্যই ক্লাস করবা। তো উল্টাপাল্টা যদি কোনো কমেন্ট করো সেটা কিন্তু আমাদের বন্দি পাঠশালার যে একটা রুলস আছে, বা বন্দি পাঠশালার পেজে যে একটা নতুন রুলস করা হচ্ছে সেই রুলস অনুযায়ী তোমাকে কিন্তু এই পেজ থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। একদম সোজা কথা, তুমি সমালোচনা করতে পারো, খুব কোনো সুন্দর কথা, কিন্তু কোনো ধরনের বাজে কমেন্ট করতে পারবে না, একদম সোজা কথা। ওকে, তো গুড। তা আমি লক্ষ্য করতেছি যে ম্যাক্সিমাম সব স্টুডেন্ট জিনিসটা বুঝে গিয়েছে। তারা আমরা এখান থেকে জানলাম হচ্ছে আসলে আমার বহুপদীয় সমীকরণ কাকে বলে, এখান থেকে আমি জানলাম হচ্ছে মুখ্য পদ, গৌণ পদ এবং কি বলতো বহুপদীয় ঘাত, এবং কারা তোমার বহুপদী হতে পারবে এবং কারা হতে পারবে না সেই ব্যাপারটা আমরা কিন্তু ক্লিয়ারলি জেনে গেলাম। এরপরে আমাদেরকে জানতে হবে যে বহুপদীয় সমীকরণ কাকে বলে। এটা একদম নর্মাল একটা জিনিস, যে ধরে নাও যে আমার p(x) হচ্ছে একটা বহুপদী,
এই বহুপদীটাকে যদি আমি ইকুয়াল টু 0 করে দিই তাহলে এটা হচ্ছে একটা বহুপদীয় সমীকরণ। সেই ধরে নাও যে এই বহুপদীটা আমার কীরকম হতে পারে, ধরে বললাম 5x² - 6x + 1 = 0। তার মানে এটাই হচ্ছে আমার একটা কী বলতো বহুপদীয় সমীকরণ। সহজ কথা হচ্ছে এটাই যে আমি যদি বহুপদীটাকে যদি আমি ইকুয়াল টু 0 বানিয়ে দিতে পারি তাহলে সেটাকে আমি বলবো কী বলতো বহুপদীয় সমীকরণ, একদম নর্মাল একটা জিনিস। তার মানে এটাই হচ্ছে আমার একটা কী বলতো বহুপদীয় সমীকরণ। যদি সাপোজ আমি বলি যে ax² + bx + c = 0, তাহলে এটা হচ্ছে আমার একটা দ্বিঘাত সমীকরণ। এখন কি আমি এটাকে দ্বিঘাত সমীকরণ বলতেছি কেন? কারণ ভাই আপনি ইকুয়াল টু 0 লিখেছেন। তো যদি ইকুয়াল টু 0 না লিখতেন তখন কি লিখতেন? ভাই এটা একটা দ্বিঘাত সমীকরণ বলা যাবে না, এটাকে দ্বিঘাত কি বহুপদী। তার মানে যদি আমি ইকুয়াল টু 0 দিই দ্বিঘাত সমীকরণ, আর যদি ইকুয়াল টু 0 না দিয়ে বলি তাহলে বলবো এটাকে কি বলতো দ্বিঘাত রাশিও বলতে পারো, অথবা তুমি এটাকে দ্বিঘাত বহুপদীও বলতে পারো। তার মানে আমি বহুপদীটাকে যখন ইকুয়াল টু 0 লিখবো তখন সেটা হয়ে যাবে কি বলতো একটা সমীকরণ। তো অনেকে আছে যারা কিনা সমীকরণ আর ওই রাশি এই দুটার মধ্যে একটু কি বলবো আর কি, মানে একটু প্যাচ লাগিয়ে ফেলে। ওকে, এরপরে আমরা এখান থেকে কি জানতে পারি সেটা একটু দেখি, যেহেতু আমি তোমাদের জন্য একদম নোট করে নিয়ে আসছি যে কোনটার পরে কোনটা পড়াবো সেটাই। এখন আমরা একদম ছোট বাচ্চাদের মতন একটা জিনিস দেখব। ধরে নাও যে এখানে দেওয়া আছে ax² + bx + c = 0 এবং প্রত্যেকেই বলবা যে ভাইয়া এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। সো এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়ে থাকে তাহলে এখান থেকে x এর মান কটা বের হবে? ভাই এখান থেকে তো x এর মান 2টা বের হবে। তাহলে ওই যে x এর মান 2টা বের হচ্ছে এইটাকে আমরা কিন্তু মূলও বলতে পারি, যে এখান থেকে 2টি মূল বের হবে। তার মানে মূল বলতে আসলে কিছুই না, মূল বলতে আসলে এখানে x এর মানটাকে বোঝানো হচ্ছে। তো আমরা যদি এটাকে এখন ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে কয়টা মূল বের হবে বা কয়টা x মান বের হবে? 2টা x মান বের হবে। সো তোমরা যদি এটাকে নিজ দায়িত্বে প্রমাণ করতে চাও, আমি এটা প্রমাণ করে কখনোই দেখাবো না। তো তোমরা উভয় পক্ষে প্রমাণের জন্য ছোট্ট একটা কাজ করবা, যে উভয় পক্ষে তোমরা 4a দ্বারা গুণ করবা। কি দ্বারা গুণ করবা? 4a দ্বারা গুণ করবা। ওকে, তো আমরা উভয় পক্ষে যদি 4a দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 4ax² + 4abx + 4ac = 0 এবং পরবর্তীতে তুমি এটাকে মিল টার্ম যাচ্ছে নাকি কি যাচ্ছে সব কিছু ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করার পর তোমার এখান থেকে খুব সুন্দর একটা লাইন আসবে, সেই লাইনটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে, আমি কিন্তু এটা প্রমাণটা দেখাচ্ছি না, হ্যাঁ, এরপর ক্যালকুলেশন করতে থাকবা। এই ক্যালকুলেশন আমার জীবনে কখনো পরীক্ষাতে আসবেও না। তো যেহেতু কখনো পরীক্ষাতে আসবে না, হুদায় সময় নষ্ট করার দরকার নাই, আর হুদায় এটা বাসাতে প্র্যাকটিস করার দরকার নাই। এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে x = -b ± √b² - 4ac / হচ্ছে কত 2a, এটা আসবে এবং এটাকে তোমাকে মাস্ট মুখস্থ করতেই হবে। আর এটা কিন্তু আমাদের 9-10 বইতেও ছিল। আর এই বহুপদীর অঙ্কগুলোর জন্য এটা তোমাকে অবশ্যই একটু মনে রাখতে হবে, হ্যাঁ, যে x = হচ্ছে -b ± √b² - 4ac / হচ্ছে 2a এবং এই যে abc, এই abc কিন্তু আমার এই সমীকরণের মধ্যে দিয়ে দেওয়া আছে। তো পরীক্ষাতে সবসময় এখানে abc দেওয়া থাকবে না, abc এর একটা ভিন্ন ভিন্ন মান দেওয়া থাকবে। তো ধরে নাও যে আমি যদি তোমাকে এখন বলি যে ঠিক আছে এটা দিয়ে এখন একটা এক্সাম্পল করাবো, কিরকম এক্সাম্পল করাতে পারি? তোমাকে বললাম যে বলো তো ভাই 2x² - 5x + 1 = 0। তো এটা যদি তোমরা কখনো মিল টার্ম করতে না পারো বা কোনো সমীকরণকে যদি মিল টার্ম করতে না পারো দ্বিঘাত সমীকরণে, তখন তাকে অবশ্যই তোমরা এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করবা। আর এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করলে x এর 2টা মান পাবা। ভাইয়া কিভাবে 2টা মান পাবো? ভাইয়া যেহেতু এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, প্লাস ইউজ করলে তুমি একটা মান পাবা এবং মাইনাস ইউজ করলে একটা মান পাবা। এখন কথা হচ্ছে তোমাকে আমি বলছি যে এই সমীকরণ থেকে তুমি x এর মানগুলো বের করো বা মূল দুটা বের করো। তাহলে দেখো যে এখানে এর জায়গায় কি আছে? ভাই এর জায়গায় আছে হচ্ছে 2, এর জায়গায় 2। ভাইয়া বি এর জায়গায় কত আছে? অনেকে বলে ভাই বি এর জায়গায় 5 আছে। আমি তখন বলি ভাইয়া মনে রাখবা যে এখানে সহগ বলতে সবসময় চিহ্ন সহকে বোঝায়। অনেকে শুধুমাত্র সংখ্যাটার দিকে তাকিয়ে ভুল করে এবং সেই ভুলটাই পরীক্ষার সময় এমসিকিউতে অ্যান্সার থাকে। তার মানে তুমি যে ভুলটা করতে পারো সেই ভুলটাই কিন্তু এমসিকিউতে থাকতে পারে এবং ওইটাই থাকবে। সো আমাদেরকে সাবধানে থাকতে হবে। বি বলতে এখানে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে বলতো? -5কে বোঝানো হচ্ছে। আর সি বলতে কতকে বোঝানো হচ্ছে? 1কে। এখন তোমরাই আমাকে বলো যে এই যে এ বি সি এই যে 3টা মান আছে, এই 3টা মান কি আমি এখানে বসাতে পারবো নাকি পারবো না? সেগুলো অবশ্যই পারবো। তো যদি আমরা এখানে 3টা মানে বসিয়ে ফেলতে পারি, তারপরে ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হচ্ছে আমার কি বলতো x এর মান। সো আমি আর তোমাদেরকে এটা দেখাচ্ছি না যে এখানে আমি কীভাবে x এর মানগুলো এখানে এ বি সি এর মানগুলো বসিয়ে কিভাবে সমাধান করতে হচ্ছে। এটা আমি জানি যে তোমরা প্রত্যেকে এ বি সি মানগুলো বসিয়ে x এর 2টা মান বের করে ফেলতে পারবে। তার মানে এইটা তোমাকে শেখানোর পিছনে একটাই কারণ, যে অনেক সমীকরণ আছে যেগুলোকে তুমি দ্বিঘাত সমীকরণ, যেগুলো তুমি ওই মিল টার্ম করে করা সম্ভব না, তখন তোমাকে অবশ্যই এই সূত্রে অ্যাপ্লাই করে সমাধান করে ফেলতে হবে। ওকে, তো আমি আশা রাখতে পারি যে প্রত্যেকে এই সূত্রের মুখস্থ রাখবে, কারণ এই সূত্র ছাড়া কোনো উপায় নাই, কারণ পরবর্তীতে ম্যাক্সিমাম জায়গাতে আমার কিন্তু এটা কাজে লাগতে পারে। ওকে,
দেখি তোমাদের কি অবস্থা। গুড, তো তোমরা মোটামুটি নিজে থেকে করে ফেলতে পারবা, এখানে আমি না বললেও তো আমি জানি তোমরা পারবা। এখন ভাইয়েরা আমি তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে নিশ্চায়ক। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে আমরা বলেছিলাম x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ হার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই হচ্ছে টোয়াইস এ। ওকে, একটু লাইনে থাকো, একটু ফ্রেমটা ঠিক করে নিই। ওকে, তো আমি জানি যে এই যে নিশ্চয়ক আছে, এই নিশ্চয়কটা খুবই ইম্পর্টেন্ট, এবং তোমরা যখন বিভিন্ন জায়গাতে এমসিকিউ পরীক্ষা দেবে বা রিটেন পরীক্ষা দেবে তখন কিন্তু এই নিশ্চয়ক থেকে অঙ্ক আসে। তো এই যে নিশ্চয়ক থেকে তোমাদের মধ্যে একটু ঝামেলা থেকে যায়, কি ধরনের ঝামেলা থাকতে পারে সেটা এখন আমি তোমাদের এখানে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আমাদের জানতে হবে যে নিশ্চয়ক নামটা কিভাবে আসছে। এই যে নিশ্চয়ক নামটা কিভাবে আসছে এটা জানার জন্য আমাকে পুরো জিনিসটা খুব ভালো মতন করে বুঝতে হবে। তো প্রথমত তুমি একটু লক্ষ্য করে আমি এখানে একটা দ্বিঘাত সমীকরণ লিখছি, এবং একটু আগে আমি বলেছি যে এটাকে সমাধান করলে এখান থেকে আমরা এক্স এর দুইটা মান পাবো বা এক্স এর দুইটা মূল পাবো। সেটা হচ্ছে কি, এই সমীকরণটা থেকে আমরা এক্স এর দুইটা মূল বের করে ফেলতে পারবো। এখন আমার কথা হচ্ছে আমি এখান থেকে যে এক্স এর দুইটা মূল বের করতেছি বা এক্স এর যে মানগুলো বের করতেছি তাদের প্রকৃতিটা কিরকম হবে। এখন তোমরা ভাইয়া প্রকৃতি বলতে আপনি কি বোঝাচ্ছেন, অর্থাৎ এক্স এর যে মানগুলো বের করবো তারা আসলে দেখতে কিরকম। তাই না, অনেক সময় যদি যখন বলা হয় যাচ্ছে তোমাদের কাব্য ভাই দেখতে কিরকম, অনেক ভাই ঝাঁকড়া চুল বা এরকম কিছু একটা তোমরা একটা বর্ণনা দাও। একই রকম আমি জানতে চাচ্ছি যে এই যেখানে এক্স এর মানগুলো বের হবে এদের আসলে দেখতে কিরকম বা তাদের প্রকৃতি কিরকম। তো চলো আমরা প্রথমে জেনে নিব হচ্ছে যে এখানে যে মূল আছে সে মূলের প্রকৃতিগুলো কিরকম হবে, মূলের প্রকৃতি। এখন কথা হচ্ছে যে মূলের প্রকৃতি বলতে তো অনেক কিছু আছে, আমি যদি বলি যে তুমি আমাকে ব্যাখ্যা করো, অনেকভাবে ব্যাখ্যা করতে পারবা, কিন্তু এই মূলের ক্ষেত্রে আমরা আসলে কোন প্রকৃতিগুলোকে বেশি গুরুত্ব দিব চলো সেগুলো দেখে নিই। প্রথমত আমরা গুরুত্ব দিব হচ্ছে যে সেটা বাস্তব কিনা, অর্থাৎ প্রকৃতির মধ্যে পড়বে যে সে বাস্তব নাকি অবাস্তব। হ্যাঁ, এটা হলো আমার প্রথম প্রকৃতির মধ্যে পড়বে। এরপরটা হচ্ছে আমার মূলত কিনা মানে কি, যে সে মূলত হতে পারে আবার অমূলত হতে পারে। ওকে, মূলত কিনা। এরপরেরটা হচ্ছে যে সমান কিনা। তো অ্যাকচুয়ালি প্রকৃতি বলতে আমরা এই তিনটাকে বুঝে নেব যে এই যে এক্স এর মূলগুলো আমরা বের করবো এগুলো বাস্তব হবে নাকি অবাস্তব হবে, সেগুলো মূলত হবে নাকি অমূলত হবে, সেটা সমান হবে নাকি সমান হবে না। তো এই যে তোমার প্রকৃতি, এই প্রকৃতিগুলোর জন্য কিছু শর্ত দরকার, চলো আমরা সেই শর্তগুলো একটু বের করে ফেলে আসি। তো প্রথমে একটু লক্ষ্য করো খুব ভালো মতন করে যে আমরা প্রথমে এক নাম্বারটা আগে একটু দেখবো যে বাস্তব হওয়ার জন্য আসলে শর্তটা কি হতে পারে। তা আমি তোমাকে প্রথমে বলে দিলাম যে আমার এখানে যে এবিসি আছে, এই এবিসি হচ্ছে আমার মূলত। আর মনে রাখবা যে মূলত বলা মানে আমি তোমাকে একদম স্পষ্ট বলে দিব যে মূলত মানে হচ্ছে তার অবশ্যই বাস্তব, অর্থাৎ এবিসি হচ্ছে আমার বাস্তব সংখ্যা, অর্থাৎ মূলত মানে হচ্ছে আমি কি বলে দিলাম যে তারা বাস্তব। এখন তুমি একটু আগে বিষয়টা বুঝে নাও খুব ঠান্ডা মাথায়, যে আমার এখানে বলা আছে এক্স ইকুয়াল টু, হ্যাঁ, মাইনাস, এই যেখান থেকে একটু বুঝে নাও আগে, প্রথমটুকু বুঝতে একটু কষ্ট হবে, পরে এগুলো খুব সহজে বুঝবা। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডিভাইড বাই হচ্ছে টোয়াইস এ। তা আমার প্রথম টার্গেটটা হচ্ছে যে তারা বাস্তব নাকি বাস্তব না। ওকে, তো প্রথমে একটু লক্ষ্য করে যে মাইনাস বি জাস্ট একটা সংখ্যা, -2 -3 -5 যে কোনো একটা সংখ্যা হতে পারে, ডিভাইড বাই টোয়াইস এ, এও একটা সংখ্যা, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক যে কোনো কিছু হোক আমার কোনো সমস্যা নেই। কিন্তু রুটের ভেতরে যদি নেগেটিভ হয়ে যায়, কি বললাম, রুটের ভেতরে যদি নেগেটিভ হয়ে যায় তখন কি হবে ভাই, রুটের ভেতরে যদি নেগেটিভ হয় তখন তো আমরা জানি সেটা অবাস্তব। তার মানে ব্যাপারটা কি ঠিক এরকম না যে এক্স ইকুয়াল টু -2 প্লাস মাইনাস রুট ওভার -7 ডিভাইডেড বাই 4 দিলাম এখানে, অর্থাৎ জিনিসটা ঠিক এরকম। দেখো যে বি এর জায়গায় 2, এখানে এ এর জায়গায় 2 2 2 4 হয়ে গেছে, আর রুটের ভেতরে যেটা ছিল সেটাকে আমি বললাম যে এখান থেকে এটাকে ক্যালকুলেশন করলে -7 আসবে। তার মানে লক্ষ্য করো যে আমার বিও তোমার ঠিক আছে বাস্তব, এও বাস্তব, কিন্তু রুটের ভেতরে যদি আমার কখনো নেগেটিভ চলে আসে,
কি চলে আসে, রুটের ভিতরে যদি আমার কখনো নেগেটিভ চলে আসে তাহলে পুরোটা মিলে ক্যালকুলেশন করলে এটা কিন্তু কখনো বাস্তব হবে না, কারণ রুটের ভিতর নেগেটিভ আসলে আমরা প্রত্যেকে জানি সেটা হচ্ছে কি জটিল সংখ্যা বা অবাস্তব হয়ে যাবে। তার মানে অবাস্তবের সাথে যখন এটা যখন তুমি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন পুরো ব্যাপারটা কি হয়ে যাবে বলতো, অবাস্তব হয়ে যাবে। তার মানে এই যে রুটের ভেতরে যে রাশিটা থাকবে, অর্থাৎ রুটের ভেতরে যে রাশিটা আছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাকে কি হতে হবে, সে যদি কোনো ক্রমে নেগেটিভ হয়ে যায়, রুটের ভেতরে রাশিটা যদি কোনো ক্রমে নেগেটিভ হয়ে যায় তাহলে পুরোটাই কি হয়ে যাবে তো অবাস্তব হয়ে যাবে। তাহলে আমি ছোট্ট করে এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি, সেই সিদ্ধান্তটা হচ্ছে যে বাস্তব হওয়ার জন্য আসলে কি হতে হবে, বাস্তব হওয়ার জন্য এই রুটের ভেতরে যে থাকবে বি স্কোয়ার মাইনাস 4ac তাকে আজীবনের জন্য 0 বা 0 থেকে বড় হতে হবে। কেন, কারণ ভাইয়া 0 থেকে যদি বড় হয়ে যায়, ধরুন যে আমি বললাম যে এখানে তোমার এটা 7, তার মানে সে কিন্তু আর কিন্তু কি অবাস্তব হবে না, সে কিন্তু বাস্তব থেকে যাবে। তার মানে কথা হচ্ছে এটাই যে আমার এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে যখন ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনটা আমার অলওয়েজ হয় 0 হবে অথবা কি 0 থেকে বড় হতে হবে। তার মানে মনে রাখবা বাস্তব হওয়ার জন্য এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে 0 সমান বা 0 থেকে বড় হতে হবে। এটা গেল আমার কি বাস্তব হওয়ার শর্ত। এরপরে আমি চলে আসবো হচ্ছে মূলত কিনা। হ্যাঁ, মূলদের কাছে আমি এবার চলে আসবো হচ্ছে মূলদের জন্য। এটা খুবই সহজ, একদম নর্মালি বুঝানো যে x ইকুয়াল টু -2 দিলাম, বি এর জায়গায় -2 প্লাস মাইনাস রুট ওভার ডিভাইড বাই হচ্ছে এখানে তোমাকে আমি দিলাম হচ্ছে 3, এরকম কিছু একটা দিলাম। ওকে, 3 না দিয়ে অন্য কিছু একটা দিই, 6 দিলাম। এখন একটু লক্ষ্য করো তুমি, -2 বা যেটা হোক না কেন এটা অবশ্যই একটা মূলত, -2 একটা মূলত সংখ্যা। কেন ভাই -2 যদি আমি এভাবে লিখে আপনি -2/1 লিখে বলে হ্যাঁ এটাকে p/q আকারে প্রকাশ করে গেছে, তার মানে একটা মূলত সংখ্যা। গুড। তারপর আমি বললাম 6, অবশ্যই 6 হচ্ছে একটা মূলত সংখ্যা। এখন কথা হচ্ছে রুটের ভেতরে যদি আমি √2 দিয়ে দিই, √2 দিয়ে দিলাম, আমরা জানি প্রত্যেকে যে √2 বলতে 1.4142-কে বোঝাবো, এটা চলতে থাকবে। তার মানে দেখো যে এটা √2 একটা অমূলত, তার মানে এই বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে আমি ক্যালকুলেশন করে আমি এখানে 2 পাইছি ভিতরে। তার মানে √2 এর সাথে যখন আমি যোগ বিয়োগ করে যখন মানে একটা √2 মানে একটা অমূলত, হ্যাঁ অমূলতের সাথে যখন আমি যোগ বিয়োগ করবো একটা মূলতকে, ক্যালকুলেশন করলে অমূলত চলে আসবে। তুমি ক্যালকুলেট করে চাপাই দেখো তো ভাইয়া যে √2 যোগ 2 দেবো অমূলত। তার মানে √2 এর সাথে একটা মূলতকে যোগ বিয়োগ করলো অমূলত, আবার তাকে যদি আমি মূলত দিয়েও ভাগ করি তাও সেটা অমূলত হয়ে যাবে। তার মানে ব্যাপারটা এরকম যে রুটের ভেতরে যদি অমূলত থাকে তাহলে পুরোটাই অমূলত হয়ে যাবে। তাহলে কি করা যায়, তাহলে রুটের ভেতরে যদি আমার জিনিসটা ঠিক এরকম হয় 49, রুটের ভেতরে আমার 49 চলে আসছে, তো রুটের ভেতরে যদি 49 কখনো চলে আসে তখন জিনিসটা এরকম হবে -2 প্লাস মাইনাস √49 মানে কত 7 ডিভাইড বাই কত 6। তার মানে √এর ভেতরে যদি আমার 49 থেকে যায় তখন আমি আবার লক্ষ্য করতে চাচ্ছি ঠিক আছে এখানে তো 49-এর √ওভার মানে হচ্ছে 7, তো এখন তো এটা তো কোনোভাবে আমার অমূলত হচ্ছে না, এটা তোমার মূলত থেকে যাচ্ছে। কেন, কারণ যদি আমি প্লাস নিয়ে কাজ করি তাহলে ক্যালকুলেশন করলে তুমি দেখবে এটাকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, আবার তুমি যেটাকে মাইনাস নিয়ে কাজ করে দাও তখন তুমি দেখবা যেটা ক্যালকুলেশন করলে কি বলতো p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে কি এমন এখানে ঘটতেছে যে ঘটার কারণে কখনো হচ্ছে অমূলত কখনো হচ্ছে মূলত। মনে রাখবা যে এই যে 49, এই 49 হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা। কি সংখ্যা এটা, পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 49 হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা। যদি কখনো রুটের ভেতরে পূর্ণবর্গ সংখ্যা থাকে, স্পষ্ট করে মনে রাখবা রুটের ভেতরে যদি কখনো পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে সেটা কি হবে, অলওয়েজ মূলদ হয়ে যাবে। আর যদি রুটের ভেতরে পূর্ণবর্গ সংখ্যা না থেকে -2 প্লাস মাইনাস √7/6, তো এই যে 7, এই 7টা কিন্তু কখনো কি নয় বলতো, কখনো কিন্তু এটা আমার মূলদ নয়, এটা কিনা পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে এই যে 7টা এটা কিন্তু পূর্ণবর্গ নয়। তার মানে আমার যদি কখনো রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে বলবো সেটা হবে মূলত, আর রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে তাহলে কি বলবো, সেটাকে অমূলত সংখ্যা বলবো। এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে ভাইয়া পূর্ণবর্গ সংখ্যা তাহলে কোনগুলো, তখন আমি বলবো যে ছোটবেলা থেকে এগুলো শিখে আসো নাই যে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এই যে 1, 4, 9, 16, 25, 36, 49, 64, এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে আমাদের কি বলতো পূর্ণবর্গ সংখ্যা। তার মানে আমরা বলতেই পারি যে আমার এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, আমরা এটা কি বের করতেছি, মূলত বের করতেছি। বি স্কোয়ার মাইনাস 4ac কি হবে, পূর্ণবর্গ সংখ্যা। তার মানে মূলত তখনই সম্ভব যখন বি স্কোয়ার মাইনাস 4ac কি হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে,
তার মানে আমরা মূলত জিনিসটা ক্লিয়ার হয়ে গেলাম যে অবশ্যই রুটের ভেতরে যে বি স্কোয়ার মানে 4ac আছে এটা মাস পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, তাহলে সেটা হবে মূলদ। আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় সেটা কি হবে, অমূলদ সংখ্যা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা মূলদ এবং অমূলদ জিনিসটা ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাব হচ্ছে সমান কিনা। সমান কিনা মানে ভাই কি বোঝাতে চাচ্ছেন? ভাই সমান কিনা মানে বোঝা যাচ্ছে তুমি যে মূল দুটা পাবা বা তুমি যে এক্স এর মান দুটা পাবা সেই দুটা মান একই রকম কিনা। যেমন আমি এখানে দুটা মার্কা ধরছি, কে বলতে আর সবাই বলবো না ভাই দুটো তো একই রকম, তাই না? একই রকম তো, বাট কয়টা মার্কার? দুইটা মার্কার। তো আমি যদি তোমাকে বলি যে ভাই এখানে দুইটা মার্কার, সরি এখানে তো একই রকম মার্কার, কয়টা মার্কার? তাহলে না ভাই এখানে একটা মার্কার। তুমি বলবে না ভাই এখানে একটা মার্কার না, একই রকম মার্কার কিন্তু কয়টা মার্কার? দুইটা। এই জিনিসটা আমি এখন তোমাকে এখানে বুঝাবো, যেটা আমরা ভুল করে থাকি। ধরে নাও যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডিভাইড বাই হচ্ছে টোয়াইস এ। এখন রুটের ভেতরে এমন কে আসবে বা এমন কাকে বসালে দুটা মানে একই রকম হয়ে যায়। তো মনে রাখবে যে রুটের ভিতরে তুমি যদি 1 বসাও জীবনে একই রকম মান পাবা না, তুমি যদি 2 বসাও একই রকম জীবনে মান পাবা না। কিন্তু তুমি যদি রুটের ভেতরে কোনোভাবে 0 বসাও, কি বসাও? কোনোভাবে যদি 0 বসিয়ে দাও তখন তুমি দেখবা যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 0 মানে 0 ডিভাইড বাই হচ্ছে টোয়াইস এ। তো অনেকে বললো যে ভাইয়া এটাকে বাদ দিয়ে দেন, তাহলে তো মাইনাস বি ডিভাইড বাই টোয়াইস এ একটা মূল। কিন্তু ভাই মনে রাখবা যে যেটা দীঘার সমীকরণ এখানে দুইটা মূল থাকবে। সো আমরা জিনিসটাকে এইভাবে বলবো, দেখো যে একবার প্লাস নিয়ে কাজ করব, একবার প্লাস নিয়ে কাজ করলে হবে হচ্ছে আমার মাইনাস বি প্লাস 0 ডিভাইড বাই হচ্ছে টোয়াইস এ, প্লাস 0 মানে বাদ, মাইনাস বি বাই টোয়াইস এ কমা মাইনাস বি বাই টোয়াইস এ। তার মানে দেখো আমি একবার প্লাস নিয়ে কাজ করব একটা মূল পাবো, একবার মাইনাস নিয়ে কাজ করলে আরেকটা মূল পাবো। এখানে হচ্ছে কথাটা দেখো যে আমার এখানে দুইটা মূল আসছে, কিন্তু দুইটা মূল কি বলতো একই রকম। তো অনেকে বলো ভাই এখানে একটা লিখলেই চলবে, মাইনাস বি বাই টোয়াইস এ লিখলে তো চলবে। চলবে না, যেহেতু আমার এখানে এক্স স্কোয়ার তার মানে আমাকে দুইটা মূলে লাগবে, দুইটা মূলে লাগবে। তো দুইটা মূল যদি লাগে দুইটা মূল একই রকম। প্লাস নিয়ে কাজ করলো তুমি একই পাবা মাইনাস বি বাই টোয়াইস এ, মাইনাস 0 নিয়ে কাজ করলো একই রকম পাবা। সো মনে রাখবা যে এখানে কয়টা মূল আসবে? দুইটা মূল আসবে, একই রকম দুইটা মূল আসবে, কিন্তু একটা মূল লিখলে চলবে না। সো আমরা এখানে স্পষ্ট তাহলে যে দুইটা মূল একই রকম আর দুইটা মূল সমান হওয়ার শর্তটা কি? সমান হওয়ার শর্তটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত? 0। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac এই নিশ্চয়কটা যদি 0 হয়ে যায় তাহলেই কেবল সম্ভব যে দুইটা মূল কি বলতো একই রকম হয়ে যাবে। এখন আমরা এখান থেকে স্পষ্ট একটা জিনিস জানবো, সেই জিনিসটা কি সেটা একটু দেখি। সেই জিনিসটা হচ্ছে যে একমাত্র এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এই যে রাশিটা দেখা যাচ্ছে, এই রাশিটার উপরে নির্ভর করে বা এই বি স্কোয়ার মাইনাস 4ac এটার উপরে আমরা নির্ভর করে স্পষ্ট করে বলে দিতে পারবো যে এই যে মূলগুলো আছে এই মূলগুলো প্রকৃতি কীরকম, মূলগুলো বাস্তব নাকি মূলদ নাকি সমান। দেখো বাস্তবের জন্য আমার বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর নির্ভর করতে হচ্ছে, মূলদের জন্য আমাকে বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর নির্ভর করতে হচ্ছে। একই রকমভাবে সমানের জন্য আমাকে বি স্কোয়ার মাইনাস 4ac এর উপর নির্ভর করতে হচ্ছে। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac আমি নিশ্চিত করে বলতেই পারবো না যে এদের প্রকৃতিটা কীরকম। তার মানে এদের প্রকৃতি আমাকে নিশ্চিত করে বলার জন্য অবশ্যই আমাকে এই বি স্কোয়ার মাইনাস 4ac এর উপরে নির্ভর করতে হচ্ছে। যেহেতু নিশ্চিত করে বলার জন্য এটার উপর নির্ভর করতে হচ্ছে, এই জন্য তার নাম হচ্ছে নিশ্চায়ক। ঠিক আছে, তার মানে নিশ্চিত থেকে আমরা এটাকে নিশ্চায়ক চিন্তা করতে পারবো, কারণ নিশ্চায়ক মানে হচ্ছে ওইটা ছাড়া তুমি কখনো এদের প্রকৃতি বলতে পারবা না। তো তুমি এদেরকে ইংলিশটা আমরা যদি বলো, এদের ইংলিশটা আমরা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। তো অনেক সময় এত বড় নাম কেউ লেখে না, জাস্ট তারা ডি লেখে। সো মনে রাখবা যে ডি বলতে তুমি বুঝে নিবা কি বলতো বি স্কোয়ার মাইনাস 4ac কে। সো মনে রাখবা যে আমাদের বাস্তব, মূলদ এবং এই যে সমান, এই যে আমাদের প্রকৃতির মধ্যে যে এই জিনিসগুলো আসবে এগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলোর উপর নির্ভর করে আমাকে কিন্তু এর পরবর্তী ম্যাথগুলো করতে হবে। কারণ আমি অনেককে দেখছি যে সবাই এটা অনেকে মুখস্থ করে, হ্যাঁ ঠিক আছে ভাই গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে এটা হবে বাস্তব। ঠিক আছে, তো বাস্তব সবাই জানি, বাস্তব মুখস্থ সবাই করতে পারে, কিন্তু কেন বাস্তব হয়েছে সেটা তোমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপর অনেকে বলে ভাই বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ সংখ্যা এটা মূলদ হবে, কেন মূলদ হবে সেটা তোমাকে বোঝানো হয়েছে। সমান অনেকে মুখস্থ করে ভাই বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তার মানে হলো সমান, কিন্তু কেন সমান সেটা তোমাকে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওকে,
একজন লিখছে ক্লাস 9 থেকে নিশ্চয়ক নিশ্চয়ক বলে আসছি, আজকে জানলাম যে সেটাকে কেন নিশ্চয়ক বলা হয়। গুড। তো আশা করি হ্যাঁ, আরেকজন লিখছে পৃথায়ক, সমস্যা নেই, এটা তুমি নাম পৃথায়কও দিতে পারো। তো আমি যখন কলেজে পড়ছিলাম আমি এটাকে নিশ্চয়ক বলে শিখছিলাম, তো পরে দেখি অনেকে কলেজে ফ্রেন্ড আসে, আরে পৃথায়ক পৃথায়ক, আমি তো আর বুঝি না পৃথায়ক আবার কী জিনিস। ঠিক আছে, আমার বই ছিল নিশ্চয়ক দেওয়া, অন্য আরেকজনের বই আবার পৃথায়ক দেওয়া। আমি বলতো পৃথায়ক আবার কি, এটা তো আমাকে শেখালো না। পরে স্যারকে আমি বললাম স্যার আপনি তো একটা টপিক বাদ দিচ্ছেন, আপনি কী আবার বাদ দিলেন? স্যার আপনি পৃথায়ক পড়ার নাই। ঠিক আছে, স্যার তখন বলছে যে নতুন নতুন টার্ম শিখলে যা হয় আর কি, তখন বলছে যে নিশ্চয়ক বলতেই পৃথায়ককে বোঝানো হয়। তো যাই হোক, তো তুমি যে কোনো নাম বলতেই পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো এখন আমরা চেষ্টা করব হচ্ছে এখান থেকে দুই একটা ম্যাথ তো করতেই হবে। কেন? কারণ ম্যাথ ছাড়া তো আসলে উপায় নেই। আচ্ছা, এখানে আমাদের জাহিদুল ইসলাম লিখেছে যেখানে লাইভে থাকতো কমপক্ষে 5000, এখানে 1000 তো দূরের কথা। আমি জানি না যে তুমি আজকে আমাদের সারাদিন আমাদের বন্দি পাঠশালার পেজে অ্যাক্টিভ ছিলা নাকি ছিলা না। হ্যাঁ, তো যদি অ্যাক্টিভ থাকো তাহলে আমি বলবো যে তুমি আমাদের বন্দি পাঠশালা সম্পর্কে আজকের সারাদিন সম্পর্কে তোমার কোনো ধরনের কোনো আইডিয়া নাই। তো যেহেতু সারাদিন তোমার কোনো ধরনের কোনো আইডিয়া নাই, সো আমরা চাই না যে তুমি এখানে উৎসুক জনতার মতো এসে উল্টাপাল্টা কমেন্ট করে, এটা আমরা কখনো অ্যালাউ করবো না। ঠিক আছে, এখন আমরা এখান থেকে হচ্ছে কিছু অঙ্ক করব। হ্যাঁ, কিছু অঙ্ক করতে হবে আমাদেরকে, কারণ অঙ্ক না করলে তো আমরা ক্লিয়ার হতে পারবো না। তো আমরা এই জিনিসটাকে একটু মুছে দিই। তো আমরা প্রথমে হচ্ছে যা শিখলাম, নিশ্চয়ক থেকে আমি যা শিখলাম সেই নিশ্চয়কের উপরে আমাকে দুই একটা ম্যাথ করতে হবে। তো আমরা দুইটা ম্যাথ করলে ইনশাল্লাহ এটা সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাব। এবং মনে রাখতে পারে যে নিশ্চয়ক থেকে কিন্তু আমাদের এমসিকিউতে আসবে। হ্যাঁ, নিশ্চয়ক থেকে আমাদেরকে এমসিকিউতে আসবে। সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় করো। সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় করো। নির্ণয় করো। ওকে, তো দেখো যে তোমাকে তারা বলছে যে মূলের প্রকৃতি নির্ণয় করতে বলছে। আমাদের 1 নম্বর ম্যাথের মধ্যে যেটা দেওয়া আছে, p = q = 1 হলে 1/x + 1/p - x = 1/q, সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় করো। তো একটু আগে আমরা প্রত্যেকে কিন্তু নিশ্চয়কটা শিখে এসেছি, তো সেই নিশ্চয়ক থেকে আমাকে এই ম্যাথটা করতে হবে। তো যেহেতু এখানে প্রকৃতি বলেছে, আর আমি কিন্তু আমাকে বারবার বলেছিলাম যে প্রকৃতি বলতে আমরা কিন্তু নিশ্চয়কটাকে বুঝে নিব, যে নিশ্চয়কটা থেকে আমাকে এটার প্রকৃতিটা বের করতে হবে। কারণ যে মূলত নাকি সে অমূলত, সে বাস্তব নাকি অবাস্তব, সে সমান নাকি অসমান, এটা প্রতিটার সাথে হচ্ছে নিশ্চয়কের সম্পর্ক রয়েছে। ওকে, আর আমরা প্রত্যেকেই জানি যেখানে নিশ্চয়ক বলতে হচ্ছে b² - 4ac কেই বোঝানো হয়ে থাকে। ওকে, তো এখন কথা হচ্ছে ভাইয়া আমাকে যে সমীকরণটা দেওয়া আছে এটা তো ভাইয়া আমি তো কিছুই বুঝতেছি না, এটা সমীকরণ নাকি সমীকরণ না। তো যেহেতু এটা তোমাকে ওই ax² + bx + c = 0 ওই ফরম্যাটের মতন তোমাকে দেয় নাই, তুমি ওই ফরম্যাটটা বানিয়ে নাও না। বানাতে কি কষ্ট আছে নাকি? একটু দেখি তো এটাকে কীভাবে বানানো যায়। এটাকে আমরা বলতে পারি যে 1/x + 1/p - x = 1/q। সো এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে x p - x লসাগু নিয়ে নিলাম, তাহলে এখান থেকে হচ্ছে p - x প্লাস হচ্ছে এক্স। আশা করি প্রত্যেকে পারো এটা। 1/q কাটাকাটি করো নিজ দায়িত্বে, এই যে কাটাকাটি করলাম, তাহলে গুণ করি, গুণ করে এটার সাথে আর পাঠাই দিই। হ্যাঁ, px - x² = হচ্ছে pq। তাহলে এখান থেকে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই, x² - px প্লাস হচ্ছে pq। আমি একবারে কাজ করেছি, কেউ আর বললেন ভাই কী করলেন না করলেন, একবারে করা হয়েছে। হ্যাঁ, ওকে, তা আমি এখান থেকে পেলাম হচ্ছে দেখো যে কীরকম একটা দেখতে ছিল ভগ্নাংশ আকারে, আমি কি সুন্দর করে তাকে নিয়ে আসছি। x² - px + pq = হচ্ছে 0। ওকে, এখন এখান থেকে আমি জিনিসটাকে আরেকবার লিখবো, x² - px + pq = হচ্ছে 0। যে এই যে সমীকরণটা পেলাম, এটাকে এখন আমি পরীক্ষার সময় এটা লেখার দরকার নাই, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য লিখতেছি। x² + bx + c = 0, এটার সাথে একটু কম্পেয়ার করবো। হ্যাঁ, কম্পেয়ার করলে আমি এখান থেকে a পাবো হচ্ছে কত 1, তারপরে b পাবো হচ্ছে কত -p, এখান থেকে c পাবো কত ভাই pq পাবে। ওকে,
তাহলে আমি এ বি সি আমি তিনটে এখান থেকে পেয়ে গিয়েছি। তাহলে আমাকে তারা বলছে মূলের প্রকৃতি নির্ণয় করতে হবে। তার মানে ভাই মূলের প্রকৃতি বলতে বোঝায় বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এই যে মূলের প্রকৃতি, এটা ডি ইকুয়াল টু লিখি, ডি ইকুয়াল হচ্ছে আমার বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac। তো এখন তুমি নিজে বলবে বি বলতে কত ভাই মাইনাস পি, তাহলে মাইনাস পি এর উপর স্কোয়ার করলে কী হয় ভাই পি স্কোয়ার মাইনাস, তারপর তোমার কি আসতেছে বি স্কোয়ার মাইনাস 4ac, 4 এর মান কত পি, আচ্ছা ওকে 4ac তাই না, এর মানটা আমার কই গেল, এর মানটা হচ্ছে 1 সরি, আর সি এর মান কত পি কিউ, তার মানে 4pq। ওকে, তার মানে দেখো আমি কিন্তু এখান থেকে এ বি সি এগুলো মানটা বের করলাম নিজ দায়িত্বে করার পর এটা আমি পেলাম। এখন ভাই এখান থেকে কিছুই বুঝলাম না এটা কী বের হলো, পি স্কোয়ার মাইনাস 4pq, কিছু তো বুঝলাম না। ভেরি গুড, এখানে একটু লক্ষ্য করো যে প্রথমেই তোমাকে বলা আছে যে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু 1, অর্থাৎ পি এর মান কিউ এর মান তুমি 1 লিখতে পারো, এটা বলে দিছে। যেহেতু বলে দিছে সেহেতু আমি কি এটা লিখতে পারি না যে পি এর মান হচ্ছে কত ভাই, পি এর মান হচ্ছে 1 লেখা যাবে, গুড লেখো, মাইনাস পি কিউ, পি আর কিউ যায় কি 1 1 লেখা যাবে না, হ্যাঁ যাবে, কেন যাবে না, তাহলে এখান থেকে 4, তার হচ্ছে -3। একটু লক্ষ্য করো যে ভাইয়া কি করছে, ভাইয়া হচ্ছে পি এর মান এখানে 1 বসেছে, ভাইয়া পি এর মান এখানে 1 বসেছে, কিউ এর মান এখানে 1 বসেছে, তারপরে ভাই এটাকে ক্যালকুলেশন করে এই যেখান থেকে -3 পেয়েছে। এখন তুমি আমাকে বলো যে আমি এখান থেকে নিশ্চয়কটা পেয়েছি হচ্ছে -3, অর্থাৎ নিশ্চয়ক -3 মানে কি বোঝাচ্ছে এখানে, একদম তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। নিশ্চয়ক -3 বলতে বোঝাচ্ছে হচ্ছে ওই যে ভাই মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ডিভাইড বাই হচ্ছে 2a। এটার ভিতরে এই যে রুটের ভিতরে আমি নেগেটিভ পেয়ে গেছি, কি পেয়ে গেছি নেগেটিভ। তার মানে একটু তুমি চিন্তা করতো যে ভাইয়া তো বলেছিল যে রুটের ভিতরে যদি কখনো নেগেটিভ থাকে তাহলে সেটা কোনো বাস্তব সংখ্যা হবে না বা বাস্তব হবে না। তার মানে রুটের ভিতরে যদি কখনো নেগেটিভ চলে আসে তার বৈশিষ্ট্য কি, তার বৈশিষ্ট্য হচ্ছে অবাস্তব হয়ে যাবে। তো আমি বলতে পারি যে আমার ডি এর ভিতরে যেহেতু মাইনাস চলে আসে তার মানে বলতে পারি সেটা হচ্ছে কি অবাস্তব হবে। অবাস্তব বলতে পারো, জটিল বলতে পারো, অনুবন্ধী বলতে পারো, ঠিক আছে, যে কোনো কিছু বলতে পারো। তার মানে তার বৈশিষ্ট্য হচ্ছে সে বাস্তব হবে না, তার মানে কি সে অবাস্তব বলতে পারো, জটিল সংখ্যা বলতে পারো, জটিল বলতে পারো, অনুবন্ধী বলতে পারো। তার মানে এটাই হচ্ছে তার কি বলতো প্রকৃতি। এটা কাদের জন্য, এটা সবার জন্য, ঠিক আছে। হ্যাঁ লাইভে তুমি অবশ্যই এই যে 2023 বেস করতে পারো, তুমি আগে থেকে একটু জেনে রাখো যে আসলে তোমাদের বইগুলো আসলে দেখতে কীরকম বা বইয়ের পড়াগুলো আসলে কীরকম, কারণ 23 বেস তো অবশ্যই ফুল সিলেবাস পড়া লাগতেই পারে। আগের 2 ব্যাচে বড় ভাই বড় আপুরা অবশ্যই ফুল সিলেবাস পড়ে নেই, বা তোমাদের কিন্তু পড়া লাগতেই পারে। ওকে, আমি লক্ষ্য করতেছি তোমরা ম্যাক্সিমাম সকলে বলতেছো যে অবাস্তব অবাস্তব অবাস্তব। ওকে, মূলত নাকি অমূলত, মূলত আর অমূলতে কি আছে এখানে, যদি কোনো এটা অবাস্তব হয়ে যায় তাহলে এটা কোনো মূলত অমূলতে যাবে না ভাইয়া। মূলত অমূলত বললেই সেটা হলো বাস্তব জগতে, হ্যাঁ বাস্তব জগতের সাথে কিন্তু মূলত অমূলত, ঠিক আছে, অবাস্তবের সাথে কোনো মূলত অমূলত কিছু থাকবে না। হ্যাঁ মূলত অর সমান, এটা আমি এর আগে বুঝিয়ে এসেছি। তো মনে রাখবা যে যখনই কোনো কিছু অবাস্তব হয়ে যাবে তখনই সেটা কোনো মূলত অমূলতে যাবে না, সেটা নর্মালি অবাস্তব, জটিল আর অনুবন্ধী। এখানে আমরা আরেকটা কঠিন ম্যাথ করব, যে ম্যাথগুলো আমরা একটু স্কিপ করে যাই সেটা আমি একটু করাবো এখানে। 2 নাম্বার ম্যাথ, এ কমা বি বাস্তব হলে দেখাও যে 2bx² প্লাস 2a প্লাস bx, নিচে লিখি, দেখাও যে a প্লাস bx প্লাস 3a ইকুয়াল হচ্ছে 2b সমীকরণের মূলগুলি বাস্তব হবে, মূলগুলি বাস্তব হবে। তো তোমাকে এটা একটু দেখাইতে বলছে। তো এখানে আমি তোমাকে পুরো জিনিসটা একটু ব্যাখ্যা করে বুঝাবো যে এটা আসলে কেন এ ইকুয়াল টু, তোমাকে এটা কেন এইভাবে বলছে। ওকে, আমি পিছনে গিয়ে একটু জাস্ট সেটিংসটা করে আসলাম, কারণ যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে এই জন্য এটা বারবার 29 মিনিটের বেশি রেকর্ড করা যায় না। ওকে, তো নিশ্চয়, হ্যাঁ ওকে, প্রশ্ন ঠিক আছে কিনা আমি একটু চেক করি। হ্যাঁ
এ কমা বি বাস্তব হলে দেখাও যে 2bx² প্লাস 2a প্লাস bx প্লাস 3a ইকুয়াল টু 2b সমীকরণ এর মূলগুলো বাস্তব হবে। ওকে, তো একই রকমভাবে তুমি এখানে 2 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো, সেখানে কিন্তু তোমাকে বলছে সমীকরণের মূলগুলি বাস্তব হবে। তার মানে আমরা যে নিশ্চয়কের মধ্যে যে মূলের প্রকৃতিগুলো শিখে এসেছিলাম সেগুলোর মধ্যেই কিন্তু বলা ছিল বাস্তব, তারপর তোমার মূল, তারপর কিন্তু তোমার কি বলতো সমান। তার মানে এটা অ্যাকচুয়ালি নিশ্চয়ক দিয়ে করতে হবে। এবং নিশ্চয়ক দিয়ে কোন ম্যাথগুলো করতে হবে তুমি কিন্তু ওই যে শব্দগুলো একটু আগে বারবার বলে আসতেছিলাম ওই নিশ্চয়কের ওই শব্দগুলো দিয়ে বুঝে যাবা যে এই ম্যাথটা আসলে তোমাকে নিশ্চয়ক দিয়ে করতে হবে। ওকে, তো প্রথমে আমি যদি তোমাকে নর্মালি চিন্তা করি যে এ বি সি বের করা শিখাবো না, যে এখানে তুমি এ কাকে ধরা, বি কাকে, সি কাকে ধরা বলার দরকার নেই। তো আমি জানি যে তোমরা প্রত্যেকে বুঝে গেছো যে এখানে x², এখানে x, আর এখানে একটা ধ্রুবক আছে। তো এই যে ম্যাথটা আছে এই ইকুয়াল টু 2bটাকে আমি কি -2b = 0 লিখতে পারি না? প্রত্যেকে সমর্থন দেবে, আরে ভাই কেন পারবেন, অবশ্যই পারবেন। ওকে, তো এখন চলো আমরা এখান থেকে b² - 4ac বের করে ফেলি। তাহলে d হচ্ছে আমার b² - 4ac। তো b হচ্ছে আমার এই যে x এর যে সহগটা সেটা, তাহলে আমি সেটা লিখবো। চিহ্ন মাইনাস থাকলে মাইনাসটাও লিখতে হতো আমাকে, বাট মাইনাসটা দেওয়া নেই। এই যে আমার b² - 4, এর মান কত ভাই 2b, আর c এর মান কত ভাই 3a - 2b, 3a - 2b। ওকে, এখন ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, 2 এর স্কোয়ার মানে কত হয় 4 হয়। তো এই ভুলগুলো করা যাবে না। মাঝে মধ্যে আমি অনেক সময় ক্যালকুলেশনে ভুল করেই ফেলি। 3 দুগুণে 6, 4 6 24, 24ab। হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16, ভুল করা যাবে না, 16b²। ওকে, তো এখন কি করবেন ভাই, এখন আমি আর কি করবো যে এটাকে একটু ভাঙাবো। তো এটাকে তো আর এত কষ্ট করে তো আবার লিখবো না, আমি তো একটু ফাঁকি পাস, তাই না? তাহলে কি করা যায়, এখান থেকে শুরু করি। 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, আর a + b হোল স্কোয়ার মানে কি ছিল a² প্লাস 2ab প্লাস হচ্ছে b²। হ্যাঁ, ওকে, তো এখন 4 দিয়ে গুণ করি, 4a² প্লাস 8ab প্লাস হচ্ছে 4b² - 24ab প্লাস হচ্ছে কত 16b²। ওকে, তো এখন আসো আমরা একটু কাটাকাটি করি, কারণ কাটাকাটি না করলে তো হবে না, বা যোগ বিয়োগ করি। তাহলে 4a² থেকে যাবে 4a², 8ab, আর এখানে কত -24ab। তাহলে এখানে কত হচ্ছে -16ab, গুড, প্লাস হচ্ছে 20b²। ওকে, এখনও আমাদের শেষ হয়নি কিন্তু। হ্যাঁ, তারপরে এখান থেকে আমি যদি এখন 4 কমন নিয়ে নিই, 4, তাহলে আমার থাকবে হচ্ছে a² - 4ab প্লাস হচ্ছে 5b²। হ্যাঁ, এরকম থাকবে। ভাই কী করলেন ভাই, কিছু করিনি ভাই, আমি কষ্ট করে এখান থেকে 4 কমন নিচ্ছি। হ্যাঁ, 4 কমন নিয়ে আমি এটা লিখছি। এখন এই জিনিসটাকে এভাবে লেখা যায়, দেখো 4a² - 2ab প্লাস b² প্লাস হচ্ছে b²। মনে গেল ভাই আপনি এখানে আবার কী করলেন? হ্যাঁ, এটা কী করলেন, a² - 2ab, হ্যাঁ, b বলতে এখানে টোয়াইস b কে, তার মানে ক্যালকুলেশন করলে এটাই পাবা, প্লাস হচ্ছে এই b²। তার মানে এখানে 2b² মানে কত ভাই 4b², আর একটা b² যোগ করলে কত হয় 5b²। তো ভাই এইভাবে কেন করলেন, কি সমস্যা? সমস্যাটা হচ্ছে যে এইটা মানে আমি এখন লিখতে পারবো হচ্ছে 4a - টোয়াইস b হোল স্কোয়ার প্লাস হচ্ছে b²। ওকে, এখন জিনিসটা একটু বুঝো, আমি একদম শেষ ধাপে চলে আসছি। হ্যাঁ, তোমাকে বলছে a, b বাস্তব হলে দেখাও যে এই সমীকরণে মূলগুলি বাস্তব হবে। এখন তুমি একটু চিন্তা করতো যে এইটার পরে তুমি বললা যে ঠিক আছে ভাই, হ্যাঁ এইটা মানে হচ্ছে এটার পরে হচ্ছে আমি গাইডে দেখছি ভাই এটার পরে লেখা আছে যে এই লাইনটা যে a, b বাস্তব হলে এই সমীকরণে মূলগুলো বাস্তব হবে, প্রুফড, শেষ। কিন্তু কেন এটার পরে আমরা এই লাইনটা লিখে লিখবো হচ্ছে প্রুফড, ভাই কেন, সেই জিনিসটা একটু বুঝতে হবে। প্রথমে একটু লক্ষ্য করো, এখানে তুমি পাচ্ছ কি ভাই a - 2b হোল স্কোয়ার, যাই থাক অত দেখার দরকার নেই। মনে রাখবা ভেতরে কেউ একজন আছে, তার উপরে আসছে স্কোয়ার, অর্থাৎ ভেতরে যাই থাক আমার দেখার দরকার নাই উপরে কি আছে ভাই, উপরে স্কোয়ার। তাহলে ভেতরে একটা রাশি উপরে যদি স্কোয়ার থাকে তাহলে এখান থেকে আজীবন হয় 0 বের হবে, নাহলে পজিটিভ বের হবে। কি বললাম, যে ভেতরে আমার যাই থাক উপরে তো স্কোয়ার আছে, তার মানে এখান থেকে আজীবন হয় 0 বের হবে, আর নাহলে পজিটিভ সংখ্যা বের হবে। ভাই কীরকম করে, ধরুন এখানে ভিতরে -7 আছে, তা -7 উপর স্কোয়ার হলে কত হয় ভাই 49, 49 কি পজিটিভ না? হ্যাঁ ভাই পজিটিভ। তাহলে কি ভাই নেগেটিভ আনা সম্ভব না? কোনোভাবেই সম্ভব না। তুমি যদি ভিতরে 0 বসাও তাহলে 0² মানে হচ্ছে 0, তার মানে ভেতরে যাই থাকুক স্কোয়ার হলে এটা আজীবন কী হবে 0 বা পজিটিভ। ঠিক আছে ভাই, একই রকমভাবে ভেতরে যাই থাক না কেন উপরে স্কোয়ার, তার মানে এখান থেকে কী আসবে, হয় 0 আর নাহলে কি পজিটিভ।
তার মানে তুমি একটু চিন্তা করো যে আমার এখান থেকেও জিরো বা পজিটিভ, এখান থেকেও জিরো বা পজিটিভ, তার সাথে আমি যদি 4 গুণ করে দেই তাহলে কি এটা কখনো নেগেটিভ হবে না? তো ভাই নেগেটিভ হওয়ার কথা না, কারণ আমার তো অলওয়েজ তো জিরো অথবা পজিটিভ মানগুলো বের হচ্ছে। তো তার সাথে যদি আমি 4 গুণ করি তাহলে আমি তো অবশ্যই একটা ধনাত্মক সংখ্যা পাবোই, আমি অবশ্যই একটা ধনাত্মক সংখ্যা পাবো। আর যদি আমি ধনাত্মক সংখ্যা পেয়ে যাই তাহলে আমার এই যে জিনিসটা এরকম ছিল যে x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার ডিভাইড বাই হচ্ছে টুয়াইস a, তাহলে আমি যদি এখান থেকে যদি সবসময় যদি ধনাত্মক সংখ্যা পেয়ে যাই তাহলে অবশ্যই রুটের ভেতরে আমার জিনিসটা কি হচ্ছে ভাই, রুটের ভেতরে আমার জিনিসটা অলওয়েজ পজিটিভ হচ্ছে। তার মানে রুটের ভেতরে যদি পজিটিভ হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কি ভাই, সেটা অবশ্যই হচ্ছে বাস্তব। তার মানে এখানে তারা এটাই বলছে a আর b বাস্তব হলে আমার অবশ্যই এই সমীকরণটার মূলগুলি কী হবে বলতো, বাস্তব হবে। তার মানে আমি এখান থেকে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, আমার এ আর বি থেকে আমি ক্যালকুলেশন করে দেখলাম যে ভেতরটা থেকে আমার ক্যালকুলেশন করলে আজীবন পজিটিভ বের হচ্ছে। তার মানে রুটের ভেতরে পজিটিভ মানে এখান থেকে আমার এক্সের যে মানগুলো বের হবে সেটা আজীবন কি বের হবে বলতো, বাস্তব বের হবে। তো অনেক সময় আমি দেখি গাইড দেখে অনেকে মুখস্থ করে বসাতে যে ভাই ঠিক আছে এখানে বর্গ বর্গ আছে, ঠিক আছে বর্গ মানে হচ্ছে আপনার এই মূলগুলো বাস্তব হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমি তোমাকে এই জিনিসটা এখান থেকে বুঝাই দিলাম যে রুটের ভেতরে যদি পজিটিভ হয়ে থাকে, সেটা আমি তোমাকে একটু আগে শিখিয়েছিলাম যে রুটের ভেতরে যদি কখনো পজিটিভ থাকে তাহলে সেটা অবশ্যই কী হবে, তোমার মূলত হবে, সরি মূলত না বাস্তব হবে। আমি ফাইনাল ইয়ারে, আমি জানি না যে তুমি কিসের ফাইনাল ইয়ারে, একজন ফার্স্টে -2b কেন নিয়েছে, আমি কোথায় নিয়েছি আমি জানি না। তো প্রশ্ন ভাইয়া কি সমস্যা তোমার, এখানে ইকুয়াল টু 2b ছিল, আমি এটাকে বাম পাশে টানে -2b লিখছি। ওকে, তো ওকে একজন ভাইয়া কেমন আছেন? হ্যাঁ অবশ্যই ভালো আছি, অবশ্যই, কেন ক্লাস সেট থাকবে না, বন্ধুবাসার কোনো ক্লাস কখনো ডিলেট হয়েছে? তাহলে আমরা মোটামুটি নিশ্চয়ক সম্পর্কে একটু হলো আইডিয়া কিন্তু পেয়ে গিয়েছি। হ্যাঁ, আমরা নিশ্চয়ক সম্পর্কে একটু হলো আইডিয়া নিয়ে নিয়েছি। এখন আমি এতটুকু ধারণা ছিল যে তোমাদের নিশ্চয়ক এই যে শব্দটা, নিশ্চয়ক এই যে টার্মটা, এটা নিয়ে হয়তো বা অনেকের অনেক ধরনের একটু পেঁয়াজ ছিল। ঠিক আছে, আমি আশা করি তোমাদের একটু ক্লিয়ার করতে পেরেছি। আর যদি তোমরা ক্লিয়ার না হয়ে থাকো তোমরা পরবর্তী অবশ্যই ভিডিওটা দেখবা, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবে। হ্যাঁ, ওকে, আরেকটা ইম্পর্টেন্ট 3 নাম্বার, আমি ভাবছিলাম এটা করাবো না কিন্তু করাই, কারণ আমি জানি যে এই ম্যাথের মধ্যে অনেকের একটু ঝামেলা থাকে যে এটা কেন এরকম হলো, কেন কি সমস্যা। দেখাও যে a ইকুয়াল টু বি না হলে 2x² মাইনাস 2 a প্লাস বি এক্স প্লাস a² প্লাস b² ইকুয়াল টু 0 সমীকরণটির মূলগুলি বাস্তব হতে পারে না, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, আমার কাছে খুবই এটা পছন্দের মনে হয়, এবং আমি দেখছি যে অনেকে আছে যে এই অঙ্কটা মুখস্থ করে ফেলে। তো প্রথমত দেখো যে আমরা নিশ্চয় এখানে লাস্ট এখানে একটা ম্যাথ করবো, সেটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ, যে এখানে বলা হয়েছে দেখাও যে মানে তোমাকে প্রুফ করতে হবে, যেমনি হোক প্রুফ করতে হবে, গজামিল করো আর যাই করো হোক সেটা প্রুফ লিখে দিতে পারলেই চলবে, সারা নাম্বার দিয়ে দিবে। দেখাও যে a ইকুয়াল টু বি না হলে 2x² মাইনাস 2a প্লাস bx প্লাস a² প্লাস b² ইকুয়াল 0 সমীকরণটির মূলগুলি বাস্তব হতে পারে না। অনেকগুলো ভাই লাইনটাই তো বুঝি নাই, আর তোকে বোঝার দরকার নেই কাউকে, খালি মনে রাখবে এখানে বাস্তবের কথা বলছে, ঠিক আছে, আমাকে নিশ্চয় বের করতে হবে, আর কিছু বোঝার দরকার নেই। চলো আমরা এখান থেকে নিশ্চয় একটা বের করি। তো আমি আমার নিজের সুবিধার জন্য আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ওকে, তো চলো আমি আর নিশ্চয় একটা বের করি যে d ইকুয়াল টু হচ্ছে b² মাইনাস 4ac। ওকে, তো b কোনটা, এই যে b হচ্ছে এটা। তো অনেকে আছে বলে যে আরে ভাই মাইনাসটা লিখতেই হবে, কারণ না লিখলে কি স্যার কাটে দিবে নাকি? হ্যাঁ, কাটতে পারে, এটা স্যারের ইচ্ছা, যে ও মাইনাসটা লেখে নাই আমি তাকে 0 দিয়ে দেবো, দিতে পারে, কোনো সমস্যা নেই। আর তুমি বলতে পারবে না যে স্যার কেন এই কাজটা করছেন, স্যার বলবে যে তুমি ভুল করছো, আমি 0 দিচ্ছি, তো তোমার কোনো যুক্তি মানবে না। তুমি যে জায়গায় যুক্তি দেখাও যে স্যার -2 এর স্কয়ার করলে 4a হয়, তো মাইনাস লেখার কি দরকার? ঠিক আছে, তো এইসব যুক্তি দেখা কিন্তু লাভ হবে না। তো যাই হোক, আমরা b² মাইনাস 4ac এটা মোটামুটি আমরা দেখে দেখে লিখলাম, এবং সাবধানে লিখতে হবে যেন ভুল না হয়। এরপর কি করতে হবে, যে -2 এর স্কয়ার মানে হচ্ছে 4, তবে কি a প্লাস b হোল স্কয়ার মানে কি a² প্লাস 2ab প্লাস হচ্ছে কি b² মাইনাস 8 a² মাইনাস হচ্ছে 8 b²।
এরপর আমরা কী করবো ভাই, গুণ করে দেন 4a² প্লাস 8ab প্লাস হচ্ছে 4b² মাইনাস 8a² মাইনাস হচ্ছে 8b²। ওকে, তাহলে এখন আসো আমরা একটু যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ যদি করি তাহলে হচ্ছে আমার মাইনাস 4a² মাইনাস 4a² প্লাস 8ab মাইনাস 4b²। ঠিক এরকম একটা কিছু আসবে আমার। ওকে, আমার এরকম একটা লাইন আসবে। ঠিক আছে, আমি একটু দেখে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা। মাইনাস 8b² মাইনাস 4ac। ওকে, তো আমার এরকম একটা লাইন আসলো। এবার তারা কি বলছে, যে মূলগুলি বাস্তব হতে পারে না। তো আমরা এখান থেকে একটু মিডল টার্ম করার চেষ্টা করি। আমরা এখান থেকে -4 যদি নিয়ে নিই, তাহলে আমার হচ্ছে a² মাইনাস 4ab প্লাস হচ্ছে b²। ভাই আপনি কি করলেন এখানে, তুমি লক্ষ্য করো যে এইটা তো বুঝতে পারছো এখান থেকে কী করছে ভাই। তো -4 একটু কমন নিয়ে নাও। কি কমন নিবা, -4। তো -4 কমন নিলে আমার থাকবে কি, a² মাইনাস 4, সরি এখানে কী হবে, -2। -2ab, তারপর কী হবে বলো তো, এখানে প্লাস হয়ে যাবে, কারণ তুমি মাইনাস দিয়ে গুণ করলে তুমি এখানে এই লাইনটা পেয়ে যাবে। সো এটা নর্মাল একটা ব্যাপার, জাস্ট অনেক সময় ভুল হয়ে থাকে, সেই ভুলটা একটু দেখতে হবে কিন্তু। এখন এখান থেকে তুমি লিখতে পারো -4a - b² ভাই কি কেমনি কি, আরে এটা ছোটোবেলার সূত্র তো, যে a - b² মানে হচ্ছে এইটা, সিম্পল ব্যাপার। এখন শোনো, আমি দেখছি যে অনেক সময় বলে যে হ্যাঁ ঠিক আছে ভাই এটা তো আসছে, এখন লিখবো যে a = b না হলে এই সমীকরণের মূলগুলো বাস্তব হতে পারে না, প্রুফড। ঠিক আছে, ওটা লিখে দিলে ফুল মার্কস পেয়ে যাবা। কিন্তু কেন আমি ওই লাইনটা লিখবো সেটা নিয়ে এখন একটু ব্যাখ্যা করব। আমি তোমাকে একটু আগেই বলেছিলাম, হ্যাঁ ধরো যে -4 আমার নেই, এটা আমার নেই। আমি তোমাকে একটু আগে বলেছিলাম যে a - b² তো ভেতরে কে আছে এটা আমার দেখার দরকার নাই। আমার যদি কখনো স্কোয়ার থাকে, আমি এখান থেকে 100% শিওর যে আমার এখান থেকে হয় 0 বের হবে অথবা পজিটিভ বের হবে। একটু আগে কিন্তু অনেক জোর গলার কথাটা বলছিলাম যে ভেতরে যাই থাক না কেন স্কোয়ার থাকলে 0 অথবা পজিটিভ বের হবে, এমন তোমরা একমত ছিলাম। এখন কথা হচ্ছে, আমার যদি এখান থেকে 0 অথবা পজিটিভ বের হয়, ধরুন আমার পজিটিভ বের হইলো, তাহলে পজিটিভ যদি বের হয় তাহলে পজিটিভের সাথে যখন আমি -4 গুণ করব, তখন সেটা কী হবে, পজিটিভের সাথে যখন আপনি -4 গুণ করবেন তখন তো সেটা আপনার নেগেটিভ হয়ে যাবে, তাই না? কেন? কারণ প্লাসের সাথে আপনি মাইনাস করলে তো আপনার এটা দেখা যাচ্ছে যে আপনার কি বলে নেগেটিভ হয়ে যাচ্ছে। কেন? ধরুন আমি +7 বের করলাম, তবে +7 এর সাথে যদি আপনার -4 বের হয় তখন তো আপনার -28, আর -28 মানে হচ্ছে রুটের ভেতরে -28, তার মানে জিনিসটাকে অবাস্তব হয়ে গেল না? হ্যাঁ ভাই অবশ্যই। তার মানে তুমি মনে রাখবা যে a - b² এখান থেকে দুইটা কেস হয় 0 অথবা কি পজিটিভ। তার মানে যদি আমি পজিটিভটা নিয়ে কাজ করি, যদি পজিটিভ নিয়ে কাজ করি, এখানে আজীবন রুটের ভিতর মাইনাস হয়ে যাবে। কিন্তু যদি আমি পজিটিভটা নিয়ে কাজ না করে যদি আমি এখান থেকে শুধু 0টাকে নিয়ে কাজ করি, তাহলে কিন্তু দেখো যে 0-র সাথে যখন এই -4 গুণ করবা তখন জিনিসটা কিন্তু 0 হয়ে যাবে। অর্থাৎ -4-এর সাথে 0 গুণ করলে কিন্তু 0 হয়ে যাবে। তার মানে তখন কিন্তু এখানে কিন্তু আর অবাস্তব জিনিসটা থাকতেছে না। তার মানে আবারও বলতেছি যে এখান থেকে দুইটা কেস আসবে, একটা 0, একটা হচ্ছে পজিটিভ সংখ্যা। যদি আমি পজিটিভ সংখ্যা নিয়ে কাজ করি তখন আমি -4-এর সাথে গুণ করলে বা সামনে যদি মাইনাস আছে, -4 বাদলাম মাইনাস আছে, সে মাইনাসের সাথে গুণ এটা মাইনাস হয়ে যাবে। কিন্তু যদি আমি এই পজিটিভটাকে বাদ দিয়ে যদি আমি 0 নিয়ে কাজ করি, তখন দেখা যাচ্ছে 0-এর সাথে -4 গুণ করলে বা মাইনাস গুণ করলে 0ই হয়ে যাচ্ছে। এই জন্য মনে রাখবা যে এই কেজের ক্ষেত্রে আমাকে এই জিনিসটা এবার স্পষ্ট করে বলতে হয় যে এখানে a - b² হচ্ছে 0। ঠিক আছে, হোল স্কোয়ার = 0। কারণ = 0 কেন? কারণ আমি ওই যে পজিটিভ পেয়েছিলাম, পজিটিভটাকে আমি বাদ দিয়েছি, আমি কাকে নিয়ে কাজ করবো, 0কে নিয়ে কাজ করবো। তার মানে a - b² হচ্ছে 0। তার মানে a - b = 0। তার লাস্ট লাইনটা হচ্ছে a = b। তার মানে দেখো যে a = b না হলে এই সমীকরণের মূলগুলো কী হতে পারে না, বাস্তব হতে পারে না। তো দেখা যাচ্ছে যে যদি আমার কখনো a = b হয়ে যায়, তখন আমি একমাত্র রুটের ভিতরে কী পাচ্ছি বলতো, 0 পাচ্ছি, যেটা কিনা আমার কী বলতো মূলগুলো বাস্তব হতে হেল্প করবে। দেন দিয়ে বাকিটা লিখে দিয়ে বলবা প্রুফড। এই ওকে, আমি দেখি তোমরা আসলে যেটা বুঝতে পেরেছো কিনা। আমি একটু কমেন্ট সেকশন চেক করতেছি, তোমরা একটু জানিয়ে দাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা।
একজন লিখছে এইচএসসি 23 কে কে। তুমি এইভাবে না খুঁজে তুমি পড়াশোনা করো, এত খুঁজে কি হবে? হ্যাঁ, সাইফুল ইসলাম বলছে ক্লিয়ারম্যান শ্যাম্পু, না এসব বলা যাবে না। ওকে, তো ম্যাক্সিমাম সবাই বুঝে গেছো। কিছুই না, আমি বারবারই বলতেছিলাম যে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি এই রাশির উপর যেটি স্কোয়ার আছে, তার মানে এখান থেকে হয় 0 বেরোবে অর্থাৎ পজিটিভ বের হবে। তুমি পজিটিভ নিয়ে কাজ করলে এটা আজীবন তোমার রুটের ভেতরে নেগেটিভ থাকবে। রুটের ভেতরে কী থাকবে? নেগেটিভ থাকবে যদি তুমি পজিটিভ নিয়ে কাজ করো। কিন্তু তুমি যদি নেগেটিভ নিয়ে, তুমি যদি জিরোকে নিয়ে কাজ করো, তাহলে মনে রাখবে তুমি যদি জিরোকে নিয়ে কাজ করো তাহলে রুটের ভেতরে কখনো নেগেটিভ আসবে না, রুটের ভেতর জিরো। আর রুটের ভেতর জিরো হলে অবশ্যই আমার বলতো কি মূলগুলি বাস্তব হয়ে যাবে। তাই জন্য এখানে তারা বলছে যে a ইকুয়াল টু বি না হলে, হ্যাঁ, এই জিনিসটা বাস্তব হতে পারে না। তার মানে আমার ব্যাপারটা কি, যে অবশ্যই এটা a ইকুয়াল টু বি হলে জিনিসটা কি বলতে বাস্তব হবে। ওকে, তা আমরা মোটামুটি 3টা ম্যাথ এখান থেকে করে ফেললাম। এরপর আমরা খুব সুন্দর একটা জিনিস জানবো। একটু ব্যাপারটা লক্ষ্য করো যে আমার এখানে কিন্তু সমীকরণ দেওয়া ছিল, সমীকরণ থেকে কিন্তু আমি কি বলতো মূলটা বের করে সেই মূলের প্রকৃতিটা আমি দিয়ে কাজ করছি। এখন ব্যাপারটা উল্টো, এখন কি যে আমাকে মূল দেওয়া থাকবে, মূল থেকে আমাকে সমীকরণটা বের করতে হবে, অর্থাৎ যা শিখলাম তার রিভার্সটা আমাকে শিখতে হবে। তো চলো আমরা এখন সেটাতে যাব। ওকে, তো আসো আমরা এখন এটা রিভার্সটা শিখবো। হ্যাঁ, ধরে নাও যে তোমাকে এখন মূল দেওয়া থাকবে, মূল মানে কিন্তু এক্স এর মান, বারবারই বলতেছি মূল দেওয়া থাকবে, বের করতে হবে কি বলতো, একটা সমীকরণ বের করতে হবে। তো আমাদের এখনকার যে টপিকটা সেটা হচ্ছে মূল সহগ সম্পর্ক যুক্ত, আমরা বেশ কিছু জিনিসপাতি শিখবো। তো ধরে নাও যে তোমাকে দুটা মূল দেওয়া আছে, কি দেওয়া আছে? মূল। আমি বারবারই বলছি মূল মানে কিন্তু এক্স এর মানকে বোঝাচ্ছে। তো ধরে নাও সেই মূলগুলো দেখতে অনেক কঠিন, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে কি বিটা, অনেক কঠিন দুটা মূল, আলফা বিটা। তোমাকে এ বি দিতে পারে, যা খুশি তাই, কোনো সমস্যা নেই। তো আমি বারবার বলছি আলফা বিটা হচ্ছে এক্স এর মান বোঝাচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে, এখানে এক্স ইকাল হচ্ছে আলফা, আর এখানে তোমার এক্স ইকাল হচ্ছে কি বিটা। তো এক্স ইকাল টু আলফাকে কি আমরা এভাবে লিখতে পারি না যে এক্স মাইনাস আলফা ইকাল টু 0? মানে হ্যাঁ ভাই, অবশ্যই পারেন, নাকি এই পাশে আনে 0 লিখতে পারেন। গুড। এরপর আমরা এখান থেকে লিখতে পারি না যে এক্স মাইনাস বিটা ইকাল টু 0? তা আমরা যদি কখনো কোনো ম্যাথ যদি চিন্তা করি, যে আসলে মিডল টার্ম যদি চিন্তা করি, তাহলে মিডল টার্মের এটার আগের একটা লাইন ছিল, যে এই লাইনটা আসলে আসে কথা থেকে, তার আগের লাইনটা অ্যাকচুয়ালি কি এরকম থাকার কথা না, যে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0। দেখো যখন জিনিসটা এরকম থাকে তখন তুমি কিন্তু সেটাকে কেবলমাত্র এরকম সেপারেট করে লিখতে পারো। তার মানে আমার দেওয়া ছিল দুইটা মূল, আমি সেই দুটা মূল লিখলাম এক্স ইকুয়াল আলফা এক্স ইকুয়াল বিটা, তারপরে এখান থেকে এই লাইনটা লেখাই যায়। তাহলে তার আগের লাইনটা অবশ্যই এরকম থাকবে, কেন? কারণ এখান থেকে তো আমি দুটাকে সেপারেট করে লিখতাম সবসময় মিডল টার্মে। ওকে ভাইয়া, বুঝলাম। এরপরে এখান থেকে আমি এভাবে গুণ করতে পারি না? হ্যাঁ পারেন। তাহলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে বিটা এক্স মাইনাস আলফা এক্স মাইনাস হচ্ছে প্লাস আলফা বিটা। ভাইয়া কী করলেন? ভাই কিছু তো করিনি ভাইয়া, এখানে যা আমি ছোটো বাচ্চার মধ্যে গুণ করছি, সেটা আবার শিখতে চাই না। মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা। তো অনেকে বলে ভাই এখানে আবার শেষ লাইনটা কেমনি আসলো? কিছু হয়নি ভাই, এখানে মাইনাস কমন নিয়ে আগে আলফা পরে বিটাটা লিখছি। হ্যাঁ, তো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু কত? 0। ওকে, তো এখন একটু চিন্তা করো, আমার যখন দুইটা মূল দেওয়া ছিল আলফা আর বিটা, সেখান থেকে আমি কিন্তু দেখো যে দুইটা মূল দেওয়া ছিল, সেখান থেকে আমি অনেক চালাকি করতে 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 আমি লাস্ট একটা লাইনে আসছি, এবং লাস্ট লাইনে এসে আমি একটা কী পেয়েছি বলতো? সমীকরণ পেয়েছি। কী পেয়েছি? সমীকরণ। তার মানে কিন্তু আমি বলতে পারি যে ঠিক আছে ভাই, আপনি আমাকে যে কোনো দুটা মূল দিয়ে দেন, আমি আপনাকে সমীকরণটা বের করে দিতে পারবো। হ্যাঁ অবশ্যই পারবো, তবে আর একটু কাজ করতে হবে। তো এই যে আমি লাস্ট একটা লাইন পেলাম, এই লাইনটাকে আমি কিন্তু বলতে পারি কি বলতো, আমাকে মূল দেওয়া থাকলে আমি সমীকরণটা এখান থেকে বের করে ফেলতে পারবো। কিন্তু এত প্রসেস বের করে, এত প্রসেস অবলম্বন করে যে আমি সমীকরণ বের করতে চাই, অঙ্ক তো বিশাল বড় বড় হয়ে যাবে। তা আমি কী করতে পারি? এখন আমি এই জিনিসটাকে একটু বাংলাতে লিখে পরে আমি এটাকে একদম ধারুয়া মুখস্থ করে ফেললাম, ধরে নাও। ঠিক আছে, তাহলে কী লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস, একটু বলো তো যে আলফা আর বিটা কি ছিল? ভাই আলফা আর বিটা প্রথমে যে মূল ছিল। গুড, তাহলে আলফা একটা মূল বিটা একটা মূল, এটাকে কি করছো ভাই? যোগ করছি। তাহলে আমি বললাম যে মূলদ্বয়ের যোগফল,
মূলদ্বয়ের যোগফল, এটা আমি লিখতেই পারি। ওকে, আর আজীবনের জন্য এক্স থাকলো, প্লাস এখানে কি দুটা মূল কি অবস্থা আছে, গুণ অবস্থায়, তাহলে বললাম মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল, ওকে, ইকুয়াল টু কত, 0। তার মানে দেখো যেটা আমার একটু আগে ছিল সেটাকে আমি একটু জাস্ট খালি বাংলাতে লিখছি। তো আমরা সবসময় মনে রাখবো যে এক্স স্কোয়ার একদম ফিক্সড, মাইনাস হচ্ছে একদম ফিক্সড, এক্স হচ্ছে একদম ফিক্সড, হ্যাঁ, প্লাস হচ্ছে একটা ধ্রুব। তার মানে আমার আলফা আর বিটা, আমাকে আলফার মান যদি 3 আর বিটার মান যদি 5 দেয়, 3 আর 5 যোগ করে আমি বলবো এখানে 3 আর 5 যোগ করলে কত, 8 হয়। আর আলফা আর বিটা একবার গুণ করে যদি 3 আর 5 গুণ করি, 3 5 কত, 15 হবে। তার মানে আবার যদি আলফা মান কখনো 5 দেয়, বিটার মান যদি 10 দেয়, তখন আমি 5 আর 10 এখানে যোগ করবো, 5 আর 10 এখানে গুণ করে বসাই দিব। তার মানে আমার এখানে ফিক্স থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আর হচ্ছে এখানে কি এক্স, হ্যাঁ, আর এখানে প্লাস দিয়ে থাকতেছে, যাই হোক। তো এটা হলো আমার ফিক্স। তো আমরা এটা নিজ দায়িত্বে একটু মনে রাখবো। এখন আমরা এখান দিয়ে এখন ছোট্ট আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে আমাদের একটা সমীকরণ ছিল না, দ্বিঘাত সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। চলো, হ্যাঁ ভাই, এরকম একটা সমীকরণ শিখিয়েছিলেন আপনি, গুড। তাহলে এটাও আমার একটা দ্বিঘাত সমীকরণ, এটা হচ্ছে আমার একটা দ্বিঘাত সমীকরণ। সো আমি চাচ্ছি যে এই দ্বিঘাত সমীকরণের সাথে এই যে আমি একটা সমীকরণ বের করা শিখলাম, এই দুটাকে তুলনা করব। কি করব, তুলনা করব। আর ভাই তুলনাটা কীভাবে করবেন, তুলনা করার জন্য তো অবশ্যই একই রকম হইতে হবে, তাই না? তা আমি যদি তোমার কখনো দুটা কলমকে তুলনা করতে চাই, হ্যাঁ, যেটা একই রকম বানাবো, তার মানে অবশ্যই নীল করতে হবে। তার মানে দুটা যদি ভিন্ন রকম আনে দিই, কী করতে হবে ভাই, লালকে নীল বানান বা নীলকে লাল বানায় দেন, ঠিক আছে? তাহলে আপনি এখন জিনিসটাকে একটা সাথে একটা আপনি তুলনা করে ফেলেন। ওকে, তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে এরকম যে আমার যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে আছে কি এ এক্স স্কোয়ার, তো আমাকে প্রথমে অবশ্যই এক্স স্কোয়ারটা রাখতে হবে। তাহলে কী করা যায় দেখো, যে আমি এই সমীকরণটাকে যদি আমি এটার সাথে কম্পেয়ার করতে চাই, অবশ্যই তাকে আগে তার মতো বানিয়ে ফেলতে হবে। ওকে, তারপর আমি এ দিয়ে সবাইকে ভাগ করে দিব, এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস হচ্ছে সি বাই এ ইকুয়াল টু 0। তো জিনিসটা কি বুঝতে পারছে যে এ দিয়ে প্রত্যেককে ভাগ করে দেওয়া হয়েছে, কিছু করা হয় না, জাস্ট এ দিয়ে ভাগ করা হয়েছে। এরপরে এখনও আমি তাকে তুলনা করতে পারতেছি না, কেন? কারণ তুলনা করার জন্য তো আপনি এখানে দিচ্ছেন মাইনাস, এখানে দিচ্ছেন হচ্ছে প্লাস, তাহলে কেমনি তুলনা করবেন, করা তো যাবে না। গুড, তাহলে কি করা যায়, এক্স স্কোয়ার, হ্যাঁ, এখানে তুমি কি দেবা, মাইনাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল হচ্ছে 0। এখন তুমি একটু লাইনটার দিকে একটু তাকিয়ে দেখো যে আসলে এখন আমরা কম্পেয়ার করতে পারবো কিনা, একটু দেখি তো ভাইয়া যে এই দুটাকে আসলে কম্পেয়ার করা যায় কিনা। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস মিলে গেছে, এক্স মিলে গেছে, আর এখানে একটা ধ্রুবক মিলে গেছে। জি ভাই, মিলছে এবার, গুড। যদি এবার মিলে, তাহলে এবার তুমি চিন্তা করো যে আমার এই যে এক্সের এখানে কে ছিল ভাই, আলফা প্লাস বিটা, গুড। তাহলে এখন আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ। কেন? কারণ ভাইয়া এইখানে আলফা প্লাস বিটা, এখানে হচ্ছে মাইনাস বি বাই এ, তার মানে আলফা প্লাস বিটা ইকুয়াল কি মাইনাস বি বাই এ। একই রকমভাবে এখানে আছে কি আলফা বিটা এবং যোগ চিহ্ন, এখানে আছে কত, সি বাই এ এবং যোগ চিহ্ন। তারপরে আমি যদি লিখতে পারি না যে আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। ওকে, তো মনে রাখবা ভাইয়ারা সবসময়ের জন্য যে এই যে আমি একবার আলফা প্লাস বিটা বের করলাম, একবার আমি আলফা বিটা বের করলাম, এই যে একবার আমি মূলগুলার যোগফল একবার মূলগুলার গুণফল বের করতেছি সমীকরণ থেকে। সো মনে রাখবা যে আমার যদি কখনো দুইটা মূল দিয়ে দেয়, যেমন যে কোনো দুটা মূল দিলে, যে একটা মূল আরেকটা মূলে 3 গুণ, অথবা একটা মূল আরেকটা মূলে বর্গ, অথবা বলো যে একটা মূল আরেকটা মূলে 12 গুণ, বা একটা মূল আরেকটা মূলে ক্রমিক, তো এরকম যাই দোক না কেন তোমাকে যদি কখনো দুটা মূল দিয়ে দেয়, সবার প্রথমে কাজ থাকবে 70% ম্যাথ তুমি সেমভাবে করবা। সবার প্রথমে কাজ থাকবে হচ্ছে সেই মূলদ্বয়ের যোগফল বের করা, সেই মূলদ্বয়ের গুণফল বের করা, এবং অবশ্যই তোমাকে এই সূত্রটাই চিন্তা করে রাখতে হবে। এই জন্য আমি প্রত্যেকটা ক্লাসে বলি যে এই সূত্রটা খুবই 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 ইম্পর্ট্যান্ট, আলফা প্লাস বিটা বের করা আর কি আলফা বিটা বের করা। কারণ এগুলো দিয়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর জন্য এই দুটো লাগবেই, মানে এই দুটো লাগবে, এবং এটা ছাড়া কোনোভাবে অঙ্ক করা সম্ভব নয়। তো যেহেতু সম্ভব নয়, আমরা চোখ বন্ধ করে এখনই এই দুটার সূত্র মুখস্থ করে ফেলি। তো এখানে যেহেতু কম্পেয়ার করা হয়েছে, এখানে এগেইন বলার কিছু নাই, ঠিক আছে? তা আমরা এখানে বেশ কিছু ম্যাথ করব, বেশ কিছু ম্যাথ করার পরে আমরা আমাদের দ্বিতীয় পর্বটা আমরা পরশু দিন করবো। হ্যাঁ, একজন এগেইন প্লিজ লিখতে যায়, লিখছে আগুন প্লিজ। হ্যাঁ, আগুন প্লিজ বললে হয়? আজকে পেজে একজন মেসেজ দিচ্ছে, ভাই আমি এই কোর্সের সমস্যা। আমি বলছি কোন কোর্স ভাইয়া? বলছে ভাই ফুল বক।
ভাই একটু মেসেজ দেওয়ার সময় একটু ঠিকঠাক করে লিখতে হবে তো। বক আবার কী জিনিস? হ্যাঁ, ফুল বুক। ওকে, তো আমি কিন্তু অলরেডি তোমাদের জন্য ফাংশন ও ফাংশনের লেখচিত্র, বিন্যাস, সমাবেশ, যেটা তোমাদের সিলেবাসের বাইরে আছে, সেটা কিন্তু আমি অলরেডি কিন্তু ইউটিউবে কিন্তু পাবলিশ করেছি। সো আমি একটু দেখতে যাচ্ছি যে তোমরা আসলে কেউ বিন্যাস, সমাবেশ বা আমার যে কি বলো এটা ম্যাট্রিক্স নির্ণয় তো অনেক আগে দিছি, বিন্যাস সমাবেশ নতুন দেওয়া হয়েছে, আর ফাংশন ও ফাংশন লেখচিত্র দেওয়া হয়েছে। তা আমি একটু দেখতে যাচ্ছি কমেন্ট সেকশনে যে তোমাদের মধ্যে কি কেউ কি এই ক্লাসগুলো করেছো নাকি করো নাই, একটু দেখি। না, সেকেন্ড ক্লাস পার্ট কেন রেকর্ড দিব? সেকেন্ড পার্ট অবশ্যই লাইভে আসবো। কেন? একজন লিখে জি ভাই ক্লাস ডান, এখনও কিন্তু ক্লাস চলবে, ক্লাস কিন্তু শেষ হয় নাই। না ভাইয়া করিনি, করেছি। সো যারা করেছো আমি তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাবো যে তারা তাদের সিলেবাসের বাইরেও কিছু চ্যাপ্টার একটু পড়ে রাখতেছে। কারণ ভাই একটা কথা মনে রাখো যে আমি জানি না তোমরা 2021 নাকি 2022, এখানে অনেক স্টুডেন্ট আছে 2021, আবার অনেক আছে 2022। তুমি যে ব্যাচেরে হো না কেন, শুধুমাত্র এতটুকু জিনিস মাথায় রাখবা, একটু জিনিস মাথায় রাখবা, তোমাদের অ্যাডমিশনের সিলেবাস এখনও দেওয়া হয় নাই। সো যেহেতু অ্যাডমিশনের সিলেবাস এখনও দেওয়া হয় না, সো তুমি জানোই না যে তোমার ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস। সো যেহেতু আমরা তোমাদের কথা চিন্তা করে, বিশেষ করে ম্যাথে আমি তোমাদের কথা চিন্তা করে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে তোমাদের যে বাকি যে চ্যাপ্টারগুলো প্রবলেম ছিল সেগুলো কিন্তু শর্ট সিলেবাস মোটামুটি আমরা আমাদের বন্দি পাঠশালাতে অনেক ম্যাথ ক্লাস নিচ্ছি, অনেকভাবে শেষ করছি, আমি জানি অনেক ক্লাস নেওয়া হয়েছে, ঠিক আছে, এখন সবই নেওয়া হয়েছে। বাট যেটা শর্ট সিলেবাসের বাইরে যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমি কিন্তু তোমাদেরকে লাইভ ক্লাসে আসলে তোমরা ভাই এটা না, এটা করবো না। সো তোমাদের মধ্যে যাদের প্রয়োজন আছে, মনে করো যে না ঠিক আছে আমার অ্যাডমিশনে কি হয় আমি তো জানি না, সো যাদের প্রয়োজন হয় মনে করো তারা অবশ্যই ইউটিউব থেকে দেখে নিবা ফাংশন ও ফাংশনের লেখচিত্র, একদম এই টু যে সব দিচ্ছি ভাই, 4 ঘন্টা 5 মিনিটের ক্লাস, ঠিক আছে, রেকর্ডের ক্লাস 4 ঘন্টা 5 মিনিট, মানে তুমি বুঝো ওই ক্লাসটা করতে তোমার মিনিমাম 7 ঘন্টার মতো সময় লাগবে। হ্যাঁ, তো যাই হোক, একই রকমভাবে বিন্যাস সমাবেশ দেওয়া হয়েছে প্রায় 6-7 ঘন্টার মতো, ওই ক্লাস শেষ করে তোমার 12 ঘন্টার মতো লাগবে। তো লাগুক, কোনো সমস্যা নেই, তো 12 ঘন্টা তুমি ঘরের মধ্যে বসে বসে পড়াশোনা করো, তাও তো কাজে লাগবে। ওকে, এখন আমরা ম্যাথ করব। এক্সাম্পল হচ্ছে 1, x² + 2bx + c = 0 সমীকরণের মূলদ্বয় আলফা, বিটা হলে α² ও β² সম্বলিত সমীকরণ নির্ণয়। ওকে, তো এখানে আমি একটা সূত্র লিখে রাখলাম একদম ছোটবেলা, যদি আমি মাঝে মধ্যে ভুলে যাই তার জন্য তোমরা ভুলে না যাও। আমরা একটু আগে যে কিছু বেসিক শিখলাম, সেই বেসিকের আলোকে আসলে বেশ কিছু আমাদের এখন ম্যাথ করতে হবে। চলো আমরা সেই ম্যাথগুলো একটু করে ফেলি। তো প্রথমত যে ম্যাথটা দেওয়া আছে একটু বুঝে নিতে হবে যে একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। সো একটু আগে বলছি তুমি ওকে যদি কখনো মূলদ্বয় বলে আলফা বিটা বা একটার একটা দ্বিগুণ, একটার একটা 10 গুণ, একটার একটা বর্গ, যাই বলুক না কেন, মূল কথাটা বললেই চোখ বন্ধ করে দুটা কাজ করবে, একটা হচ্ছে আলফা প্লাস বিটা বের করবা আর একটা হচ্ছে আলফা বিটা বের করবা। ওকে, তো এরপরে আমাকে কি বলছে আমি আর জানি না, যে আমি ভুলেই গেছি যে এরপর আমাকে এই লাইনটা দিচ্ছে, ধরুন আমি এটা দেখতে পারতেছি না, তো আমি প্রথম লাইনে দেখছি যে এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা বিটা। তো যেহেতু আলফা বিটা বইলা দিচ্ছে আর সময় নাই, আমি এখান থেকে আগে এই দুটো লাইন বের করি যে আলফা প্লাস বিটা আর আলফা বিটা। তো আলফা প্লাস বিটা মানে আমি কি বলছিলাম বলতো, যে -b/a। তো এখন অনেকে বলে ভাই -b/a তো আসলে ভুলেই গেছি জিনিসটা কি। ভাই শোনো, মনে রাখবা যে ax² + bx + c = 0। হ্যাঁ, তো এখানে এক্সের যে শকটা ছিল, হ্যাঁ, তো সেখান থেকে আমরা এক্সের শকটা হচ্ছে b আর x² শকটা হচ্ছে কত a, এবং তোমরা এখানকার মাইনাস দিবা -b/a, অর্থাৎ এক্সের শকটা হচ্ছে উপরে এবং x² শকটা হচ্ছে কি নিচে।
আর যখন সি বাই এ বলবা তখন ধ্রুবকটা হচ্ছে উপরে আর এক্স স্কোয়ারের যে তোমার সহগটা সেটা হচ্ছে কি নিচে। হ্যাঁ, আবার বলতেছি যে মাইনাস বি বাই এ মানে বোঝানো হয় এক্সের যে সহগটা, হ্যাঁ, সেটা উপরে আর এক্স স্কোয়ার সহগটা নিচে, আর সি বাই এ মানে হচ্ছে ধ্রুবকটা উপরে এবং এক্স স্কোয়ার সহগটা হচ্ছে নিচে। ওকে, তা এখন আলফা প্লাস বিটা মানে হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ মানে কি, বা উপরে হচ্ছে এক্সের সহগ, নিচে হচ্ছে কি এক্স স্কোয়ার সহগ, তাহলে মাইনাস এক্সের সহগ ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার সহগ। তো ভাই এখানে তো ওয়ান লেখা দরকার আছে, আরে ভাই না দরকার নেই। ওকে, মাইনাস টু বি। এবার হচ্ছে আলফা বিটা। আলফা বিটা মানে কি ভাই, সি বাই এ। সি মানে হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের জায়গায় যে সি থাকবে ব্যাপারটা এরকম না, যে কোনো কিছু থাকতে পারে। সি বাই এ তার মানে সি বাই ওয়ান লেখা দরকার আছে ভাই, দরকার নেই, এত কষ্ট করার দরকার নেই। ওকে, ঠিক আছে। তার মানে আমাকে যদি মূলদয় আলফা বিটা বলছে, আমি চোখ বন্ধ করে আগে এই দুটো কাজ করে ফেলবো। এরপর তারা আমাকে বলছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সম্বলিত সমীকরণ নির্ণয় করো। সমীকরণ কি, ওটাতে পরে যাও। এবার আমি এটাকে দেখা পাচ্ছি, বাট এতটুকু জিনিস দেখতেছি, এই পরেরটুকু দেখতে পারতেছি না। ওকে, আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার। ওকে, তো এই যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার দুটা মূলের কথা বলছে না, তো আমি এই প্রথম লাইন থেকে তো আমি আলফা প্লাস বিটা বের করে দিচ্ছি। এখন তারা আমাকে আরও দুইটা মূল দিয়ে বলছে এই দুটা মূলের সম্বলিত সমীকরণ নির্ণয় করো। তাহলে আমি এখন আবারও সেমভাবে বলবো হচ্ছে এই যে দুটা মূল দিছে আমাকে, তারা নতুন দুটা মূল দিছে, তাদেরকে একবার আমি যোগ করে দেবো। যোগ করে দেবো। ওকে, তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখন বলবে তাহলে এখান থেকে আবার বের করবো যে মাইনাস বি বাই এ। না ভাইয়া, ভুলেও না, কারণ এই দুটা মূল দিয়ে তোমাকে নতুন সমীকরণ তৈরি করতে হবে। তুমি এখানে যে দুটা মূল নিছিলা, মূল দিয়ে কাজ করছিলা, সে তুমি এই সমীকরণ থেকে নিছিলা, কারণ এই সমীকরণ হচ্ছে ওই দুটা মূল। কিন্তু তোমাকে যখন তারা নতুন দুটা মূল দিয়ে বলছে, তখন এই দুটা মূল থেকে আবার তুমি এখানে আবার কাজ করতে যাও না, ঠিক আছে? তো এটা একটু কাজকর্ম করো। আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা, এটা হচ্ছে ছোটোবেলার সূত্র, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমি লিখে রাখছি আগে থেকে। হ্যাঁ, ওকে, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আমি লিখলাম। এখন তুমি একটু লক্ষ্য করো যে আলফা প্লাস বিটা, আমি কি আলফা প্লাস বিটা কি আগে থেকে বের করছিলাম না? হ্যাঁ ভাই, বের করছিলাম। তাহলে লিখে ফেলো মাইনাস টু বি হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা কত ভাই, সি, তার মানে হচ্ছে ফোর বি স্কোয়ার মাইনাস হচ্ছে কত, টু সি। তার মানে আমি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বের করে ফেলছি। ভাই কেন বের করতেছেন এগুলা একটু পরে বুঝবা। এরপর হচ্ছে এই যে দুটা মূল দিচ্ছে, এই দুটা মূলকে এখন গুণ করবো, আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার। তাহলে এই দুটাকে এভাবে লেখা যায় না, আলফা বিটা হোল স্কোয়ার? হ্যাঁ ভাই, অবশ্যই লেখা যাবে, কেন যাবে না? গুড। তাহলে আলফা বিটা হোল স্কোয়ার মানে কত, যে আলফা বিটা বের করে রাখছো সি, তার মানে সি স্কোয়ার, সি স্কোয়ার। ওকে, এখন আমি আসবো একদম লাস্ট লাইনে। দেখো তো লাস্ট লাইনে কি করা যায়, লাল কলম নিয়ে আসি। লাস্ট লাইনে আমরা শিখছিলাম যে আমরা যে দুইটা মূল দেওয়া থাকলে সেখান থেকে সমীকরণ কীভাবে বের করতে হয়, তার সূত্রটা এরকম ছিল যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এক্স প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। তার মানে এইটা আমার একদম ফিক্সড করা ছিল। এখন তুমি একটু লক্ষ্য করো যে আমার এই যে মূলদ্বয়ের যোগফল, নতুন মূলদ্বয়ের যোগফল, এটা আবার এখানে বসানো যাবে না। হ্যাঁ, নতুন মূলদ্বয়ের যোগফল এখানে বসাও। নতুন মূলদ্বয়ের যোগফল হচ্ছে 4b স্কোয়ার মাইনাস হচ্ছে 2c, আর এই মূল আর এই দুটা মূলে যে গুণফল হচ্ছে আলফা বিটা। হ্যাঁ, আলফা বিটা হোল স্কোয়ার, তাহলে কি লিখবো, সি স্কোয়ার। তো আমি আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে একবার ভাইয়া কি করছে, এই দুটা মূলদ্বয়ের যোগফলটা বের করছে। কারণ ভাই একটু আগে বলছিল যে এক্স স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে মূলদ্বয়ের যোগফল, যে মূলদ্বয়ের যোগফল বসা দিলাম, আর হচ্ছে মূলদ্বয়ের গুণফল। তো আলফা স্কোয়ার বিটা স্কোয়ারকে লেখা যায় আলফা বিটা হোল স্কোয়ার মানে কি সি স্কোয়ার। তার মানে যে আলফা বিটা স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু 0, এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। এখান থেকে তোমাকে আর অন্য কিছু করতে হবে না। এরপরেই কিন্তু তোমাদের কেমিস্ট্রি ক্লাস আছে, তোমাদের সৈকত ভাইয়া ক্লাস নেবে। হ্যাঁ, চলে আসবে সবাই। একজন বারবার আগুন প্লিজ বলতেছে কেন? হ্যাঁ, গুড। ইউটিউব চ্যানেলে আমার কোনো নাম নেই, আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে বন্দি পাঠশালা। হ্যাঁ, বাংলাদেশ বন্দি পাঠশালা লিখলেই
চলবে। ওকে, তো আমরা আশা করি প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছি। এবার আমরা আমাদের এক্সাম্পল নাম্বার 2-তে চলে যাব। এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে দেখাও যে পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 2q হোল স্কোয়ার। হ্যাঁ, এরকম আমাদের একই রকম, মানে আমাদেরকে একই রকমভাবে এখন আমাদের 2 নাম্বার ম্যাথটা করতে হবে। কিন্তু আমি কেন বলছি যে একই রকমভাবে, চলো আমরা একটু আগে দেখে আসি যে কেন ভাই আবার একই রকম বললো, ভাইকে মুখস্থ করে আসছে নাকি ম্যাথ। আসলে ব্যাপারটা এরকম না, আমরা একটু আগে প্রশ্নটা পড়ি। একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণে মূলদ্বয়ের পার্থক্য, মূলদ্বয় এখানে কিন্তু মূল বলে দিচ্ছে ভাইয়া, মূলদ্বয়ের পার্থক্য 1 হলে, ভাইয়া মূল তো দেয় নাই, তো সমস্যা কি ভাই, মূলদ্বয়ের পার্থক্যটা বলে দিচ্ছে, আর বাকিটা আমি দেখতে পারতেছি না। তো মূলদ্বয়ের পার্থক্য যদি 1 হয়ে থাকে, তাহলে আমি বললাম যে আমার একটা মূল হচ্ছে আলফা আর আরেকটা মূল হচ্ছে আলফা প্লাস 1। তাহলে এখন দেখো তো তাদের পার্থক্য কি 1 হয়েছে না? হ্যাঁ ভাই হয়েছে। ভাই আপনি কেন আলফা লিখছেন, আমি বিটা লিখলে কি সমস্যা, লেখো তুমি, কোনো সমস্যা নেই। তাহলে আমার একটা মূল হচ্ছে আলফা, একটা মূল হচ্ছে আমার আলফা প্লাস 1। তাহলে এখন আমি তো বলেছিলাম যে ভাই তুমি যদি কোনো দুইটা মূল দেখতে পাও, চোখ দুটা বন্ধ করে একবার আলফা প্লাস একবার মূলদ্বয় যোগফল লিখবা, মূলদ্বয় গুণফল লিখবা, আর কিছু বোঝার দরকার নেই। ঠিক আছে, তাহলে ভাইয়ের কথা শুনি যে ভাই বলছে মূলদ্বয় যোগফল করতে, করলাম। তাই মূলদ্বয় যোগফল ইকুয়াল কি লিখবো ভাইয়া, মাইনাস বি বাই এ। তা মাইনাস বি বাই এ মানে কি, যেটা মাইনাস পি। আর 1 লেখার দরকার আছে না ভাই, একদম দরকার নেই। গুড। তাহলে এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে 2 আলফা প্লাস 1 ইকুয়াল হচ্ছে মাইনাস পি। তাহলে এখান থেকে আমি আলফা লিখতে পারি হচ্ছে মাইনাস পি মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে 2। হ্যাঁ, এবার লেখা যাবে। ওকে, তাহলে আমি কিন্তু এখানে শুধুমাত্র মূলদ্বয়ের যোগফল লিখছি। হ্যাঁ, মূলদ্বয়ের যোগফল যে আলফা আর আলফা প্লাস 1, এই যে মূলদ্বয়ের যোগফল। এখনও কোনো গুণফলটা বের করি নাই, দেখি গুণফলটা বের করে কী হয়। মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা প্লাস 1, মূলদ্বয়ের গুণফল কি ভাই, সি বাই এ। সি কত, কিউ, আর এ কত 1, তাহলে কিউ। তাহলে আলফা স্কোয়ার প্লাস 1 ইকুয়ালটা হচ্ছে কিউ। এখন দেখতেছি যে আলফা স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে কিউ মাইনাস 1। এখন একটু মাথা চুলকাইতে হবে, কেন ভাই আলফা স্কোয়ার চলে আসছে, এটাকে কী করা যায়। গুড, সমস্যা নাই, তুমি একটু কষ্ট করে আলফা বের করে রাখছো না, এই আলফার জায়গায় এটা বসিয়ে দাও, আলফা স্কোয়ার জায়গায় এই আলফা মানটা বসিয়ে দাও। ঠিক আছে, দেখি ভাই আপনি যেটা বলছেন যদি মিলে যায় তাহলে আর কী করার, এটাই তো করতে হবে, কিউ মাইনাস 1। ওকে, তো এখন আমাদের কি করা যাইতে পারে দেখি, যে মাইনাস পি মাইনাস 1, তার মানে এখানে আমি তো পি প্লাস 1 বলতে পারি, পি প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে কিউ মাইনাস 1। এখানে দেখো মাইনাস পি মাইনাস 1, ভাই এটা কেমনি কী করলে ভাই, মাইনাস কমন ন, হ্যাঁ, তারপর লেখো যে পি প্লাস 1 আর মাইনাস ওভার স্কোয়ার গেলে তো প্লাস হয়ে যাবে। ওকে, এরপর আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে পি প্লাস 1 হোল স্কোয়ার মানে কি, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 ইকুয়াল টু 4 দিয়ে গুণ করে দাও, 4q মাইনাস 4। আমার কি প্রমাণ করতে বলছে, ওকে, ওটা পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে মানে কোনো কিছু একটা মিস্টেক হতেই পারে, মাইনাস পি মাইনাস 1। একটু কমেন্ট সেকশন দেখি কেউ কোনো ভুল ধরছে নাকি। মূলদ্বয়ের পার্থক্য, ওকে, আচ্ছা আমি একটু আগে দেখি যে আমার আগেরটুকু ঠিক ছিল কিনা, আমি মুছে ফেলছি। আলফা প্লাস মূলদ্বয়ের পার্থক্য 1, হ্যাঁ, তাহলে আমার 2 আলফা মাইনাস পি, 2 আলফা প্লাস 1 ইকুয়াল ছিল মাইনাস পি, তাহলে আলফা ইকুয়ালটা আমার হচ্ছে মাইনাস পি মাইনাস 1, এর হচ্ছে 2, এটা ঠিক আছে। তাহলে আমি এটা এখানে বসালে আমার হচ্ছে, ওকে ঠিক আছে। তাহলে এখন আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে আমার পি স্কোয়ার প্লাস 2p প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে
4q মাইনাস হচ্ছে কত 4। এরপরে আমার এখান থেকে হচ্ছে 4q স্কোয়ার, গুড, সমস্যা নেই, p স্কোয়ার প্লাস 1 2p ইকুয়াল টু হচ্ছে 4q মাইনাস হচ্ছে 5। ক্যালকুলেশনে কি কোনো মিস্টেক হয়েছে দেখি তো, দেখো তো ক্যালকুলেশনে কোনো মিস্টেক হয়েছে নাকি, গুণে ভুল হয়েছে। সাদিয়া ইসলাম বর্ণা, আচ্ছা কোন জায়গায় ভুল করছে? আলফা স্কোয়ার ইকুয়াল টু আলফা ইকুয়াল টু কিউ হবে, কিউ মাইনাস 1। হ্যাঁ, দেখি রুট দুটার গুণ এ ভুল, যে মাইনাস পি কেন? ওকে, তাহলে আমি একটু দেখি। হ্যাঁ, আমার এখানে কি ছিল? আমার এখানে ছিল হচ্ছে মূলদ্বয়ের পার্থক্য, একটা আলফা একটা আলফা প্লাস 1। তাহলে মূলদ্বয়ের যোগফল করে আসো, মূলদ্বয়ের যোগফল ইকুয়াল কি মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, তাহলে হচ্ছে মাইনাস পি। হ্যাঁ, তাহলে আমার এখানে 2 আলফা প্লাস 1, আলফা স্কোয়ার তো হবে না, তাহলে আমার 2 আলফা ইকুয়াল হচ্ছে মাইনাস পি মাইনাস 1, তাহলে আলফা ইকুয়াল টু কী হচ্ছে মাইনাস পি মাইনাস 1 ডিভাইড বাই 2, এটা হচ্ছে না? তাহলে আলফা মাইনাস 1 নেন না, আলফা মাইনাস 1 দরকার নেই। ও ইয়েস ইয়েস ইয়েস, মিস্টেক, সরি, এখানে মিস্টেক হয়েছে। হ্যাঁ, আই এম রিয়েলি সরি, এই জায়গাতে মিস্টেক হয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে, এখানে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস আলফা ইকুয়াল হচ্ছে কি হবে। এখন এই জায়গাটাতে আমাকে আলফা মানটা বসিয়ে দিতে হবে, এটা আমার একটু মিস্টেক হয়েছে, আই এম রিয়েলি সরি। আলফা মানটা হবে তোমার মাইনাস পি মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে 2, তারপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস আলফা কত মাইনাস পি মাইনাস 1 ডিভাইড বাই 2 ইকুয়াল হচ্ছে কিউ। ঠিক আছে, তো আশা করি কেউ মাইন্ড করবা না, এটা জাস্ট মিস্টেক হয়ে গেছে যে আমার এখানে আলফা দিয়ে আলফা প্লাস 1কে যখন আমি গুণ করছি তখন আমার জিনিসটা হবে কি আলফা স্কোয়ার প্লাস হচ্ছে আলফা ইকুয়াল টু কত হবে কিউ হবে। তো দেন আমি আলফা যে মানটা একটু আগে কষ্ট করে বের করছি যে মাইনাস পি মাইনাস 1 ডিভাইড বাই 2, সেই মাইনাস পি মাইনাস 1 ডিভাইড বাই 2 এটা আমি এখানে জাস্ট বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখন আমি দেখি আসলে এখান থেকে কী আসতেছে। এখন আমি এখান থেকে একটু ক্যালকুলেশন করবো, তখন আমি এখন এখান থেকে ক্যালকুলেশন যদি করি তাহলে আমার এখান থেকে আসবে হচ্ছে পি প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 4 প্লাস মাইনাস কমন হলে মাইনাস নিলাম পি প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে 2 ইকুয়াল হচ্ছিল কিউ। এটা এর কী করলেন ভাই, জাস্ট আমি এখানে 2 এর উপর স্কোয়ার করে দিচ্ছি, 4 হচ্ছে, আর এখানে মাইনাস কমন নিচ্ছি পি প্লাস 1 স্কোয়ার। একই রকমভাবে তুমি এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাই তুমি এখান থেকে পি প্লাস 1 পাবে, ডিভাইড বাই 2 তো আসে, ইকুয়াল টু কী থাকবে কিউ থাকবে। কেন ভাই, এই যে সি বাই এ। এখন এখান থেকে কী করা যায়, বাট ঠিক আছে, এটা নিয়ে আর কোনো সমস্যা নেই। এখন আমরা এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা 4কে লসাগু নিয়ে নেব। যদি এখানে আমরা 4 লসাগু নিয়ে নিই তাহলে আমরা পাবো হচ্ছে পি প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে পি প্লাস 1, এখানে হচ্ছে 2p প্লাস 1 ইকুয়াল হচ্ছে কিউ। ওকে, তাহলে হচ্ছে আমার এখান থেকে পি স্কোয়ার প্লাস হচ্ছে 2p প্লাস 1 মাইনাস 2p মাইনাস হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছিল 4q। তাহলে আমি পাচ্ছি এখান থেকে পি স্কোয়ার, এটা কাটাকাটি, পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছিল 4q, পি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4q স্কোয়ার থাকবে 4q প্লাস হচ্ছে 1। ভাই এখানে কী করলেন, আমি কিছু করে এখানে জাস্ট লসাগু নিচ্ছি 4, দেন এটাকে ক্যালকুলেশন করছি, এরপর আমার আসলো পি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4q প্লাস 1। কিন্তু ভাইয়া আমার কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলে নাই, আমাকে খুব কঠিন একটা জিনিস প্রমাণ করতে বলছে। এখন আমি এই জায়গা থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে যে আমার পি স্কোয়ার বাম পাশে ঠিক আছে, কিন্তু আমার এটা সাথে তারা 4q স্কোয়ার এক্সট্রা নিয়ে আসছে, এই জন্য আমি এখানে একটু চালাকি করে বলবো উভয় পক্ষে আমাকে 4q স্কোয়ার নিতে হবে। কি নিতে হবে? উভয় পক্ষে 4q স্কোয়ার। ওকে, 4q প্লাস 1 প্লাস হচ্ছে 4q স্কোয়ার, তারপর আমি উভয় পক্ষে কী নিছি 4q স্কোয়ার নিছি। এরপরে কি, এরপরে ভাইয়া তোমাকে আর কিছু করতে হবে না, তুমি এখন চোখ বন্ধ করে পি স্কোয়ার প্লাস 4q স্কোয়ার তুমি এখন দিয়ে বলবে এটাই হবে ক্যালকুলেশন করে 1 প্লাস 2q স্কোয়ার, এটা হচ্ছে তোমার প্রুফড। অর্থাৎ
আমি যখন এইটা দেখার পরে বুঝলাম যে ঠিক আছে আমার 4q² শর্ট পড়ছে, এই জন্য আমি উভয় পক্ষে 4q² কী করছি, যোগ করে দিছি। যোগ করে দেওয়ার পর আমার এই জিনিসটা আসছে, এখান থেকে আমাকে ক্যালকুলেশন করার দরকার নাই। তো যেহেতু আমার বাম সাইডটা মিলছে, ডান সাইডটাকে আমি একদম কপি করে বসাই দিছি, কারণ তুমি ক্যালকুলেশন করলে এটাই আসবে, হ্যাঁ, a+b² চলে আসবে। গুড, দুই সাইডে 4q² যোগ করতে হবে, হ্যাঁ ঠিক আছে তোমারটা। ওকে, যাই হোক আজকে আমরা অনেকক্ষণ ধরে অনেকগুলো ম্যাথ করে ফেলছি, এবং আমাদের এই টাইপ থেকে কিন্তু আরও অনেক ম্যাথ আছে, এবং সেই ম্যাথগুলো কিন্তু আজকে করাবো না, সেই ম্যাথগুলো হচ্ছে আগামীকালও হবে না, আগামী পরশুদিন করানো হবে। এবং ইনশাল্লাহ আমাদের বহুপদী পর্ব 1 যেহেতু শেষ হয়ে গেছে, বহুপদী পর্ব 2 ইনশাল্লাহ আমরা বহুপদী পর্ব 2 আমরা আমাদের বাকি যে টপিকসগুলো আছে সেগুলো আমরা শেষ করে ফেলবো। তবে আমি মনে করি যে বহুপদীর মধ্যে যে তোমাদের ইম্পর্টেন্ট যে টপিকসগুলো ছিল বা যে একটা বেসিকের একটা ঘাটতি ছিল, আমি মনে করি যে তোমার বেসিকের সেই ঘাটতিটা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং যদি বেসিকের ঘাটতিটা ক্লিয়ার হয়ে যায় তাহলে বেস্ট অফ লাক। এবং ম্যাথ কিন্তু তোমাকে অবশ্যই বেশি বেশি করতে হবে, তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভুল হবে না। কারণ যখন আমি এখানে দেখো যে নর্মালি অঙ্কটা করছি, এখানে যদি আমি আলফা ইন্টু এখানে একটা ব্র্যাকেটটা যেহেতু দেই নাই, আমি কিন্তু ভুল করে ফেলছি, হ্যাঁ ভুল করে আমি কিন্তু α² + 1 লিখে দিচ্ছি, এবং আমার অঙ্ক মিলতেছিল না। তো একই রকমভাবে ভাইয়া যে অঙ্কটা আমি পারবো এটা ঠিক আছে, কিন্তু যখন তুমি প্র্যাকটিস করবা তখন কিন্তু আমার সেই ভুলটা বের হয়ে যাবে। তো এই জন্য আমি ক্লাসে সবসময় জন্য বলে থাকি যে অবশ্যই অবশ্যই তোমাকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই ম্যাথ আর এই ম্যাথ তো সেম, তার মানে একটা ম্যাথ করলে আরেকটা ম্যাথ করার প্রয়োজন নাই। যদি এই জিনিসটা তোমার চিন্তাভাবনা নিয়ে আসো তাহলে তুমি দেখবা যে পরীক্ষার হলে গিয়ে তোমার ম্যাথ করতে কিন্তু অনেক অনেক বেশি সময় চলে যাবে। তো এই জন্য পরীক্ষার হলে গিয়ে তোমার যেন বেশি সময় না লাগে, এই জন্য বাসায় গিয়ে অবশ্যই সময়টাতে তুমি ম্যাথ করো। তোমার গান শুনতে ইচ্ছা হয়েছে, তুমি গান শুনে শুনে ম্যাথ করো, কোনো সমস্যা নেই। কারণ ম্যাথ করার সময় তোমার কিন্তু মানে গান বাজলে আমার মানে একসময় আমি নিজেও ম্যাথ করতাম, হচ্ছে পাশে গান ছেড়ে দিয়েও ম্যাথ করছি। তো তুমি এটা প্র্যাকটিস করতে পারো, বাট এটাই যে করতে হবে ব্যাপারটা এরকম না। আমি জাস্ট বলছি অবসর সময় তুমি অনেক কাজে করো, সেই কাজে পাশাপাশি তোমার গান শোনা কখনো হয়ে থাকে তাহলে গান শোনার মাঝে তুমি ম্যাথটা করে ফেলতে পারবে। বাট এটাই যে তোমাকে ফলো করতে হবে ব্যাপারটা এরকম না। তো আমি জানতে চাচ্ছি যে আজকে ক্লাস থেকে তুমি কি বলে বহুপদী থেকে বহুপদী সম্পর্কে কতটুকু জানতে পেরেছো আমাকে একটু জাস্ট কমেন্ট করে জানিয়ে দাও। জি ভাই, আমি বহুপদী থেকে একটু হলো জানতে পেরেছি। এ ভাইয়া তুমি কি লিখছো, কোন শ্রেণী ক্লাস এটা? হ্যাঁ, এটা কোন শ্রেণী ক্লাস এটা? ওকে, তো যাই হোক আমি আশা রাখি যে তোমরা যারা ক্লাসটা করেছো অবশ্যই ভালো করে করেছো, এবং অবশ্যই তুমি যতটুকু শিখেছো এর মধ্যে থেকে বইয়ের এক্সাম্পল বা বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবা। কারণ আমি মনে করি যে বইয়ের প্রশ্ন সলভ করার মাধ্যমে তোমার কিন্তু আরও যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো কিন্তু পূরণ হয়ে যাবে। বেসিক তোমাকে যতটুকু দেওয়ার প্রয়োজন আমি কিন্তু ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করেছি, এবং বাকি যেটা সেটা হচ্ছে তোমাকে নিজ দায়িত্বে করতে হবে। হ্যাঁ, একজন লিখছি যে আমিও গান শুনি আর ম্যাথ করি। ওকে, ওকে ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এবং পরবর্তী 3 নাম্বার দিন ক্লাসে তোমাদের প্রত্যেকে জানাচ্ছি স্বাগত। আমাদের 3 নাম্বার ক্লাসটা হবে হচ্ছে পরশু দিন, মানে 2 নাম্বার ক্লাসটা হবে 3 নাম্বার দিনে। আর এই মেগা প্রজেক্টে আমরা চাই যে তোমরা তোমাদের অবসর সময় এই মেগা প্রজেক্টে অবশ্যই অংশগ্রহণ করবা। যে টানা 3 দিনে আমরা টোটাল 36 ঘন্টা ক্লাস থাকবে, আমাদের টানা লাইভ ক্লাস চলতে থাকবে। এরপরে কেমিস্ট্রি ক্লাস হবে, তো যাদের কেমিস্ট্রি ক্লাসটা প্রয়োজন তারা অবশ্যই কিন্তু লাইভে থাকবে, কারণ কেমিস্ট্রি ক্লাসে কিন্তু অনেক কিছু শিখতে পারবা। আর এই শেখার মাধ্যমে তুমি কিন্তু তোমার ভুলগুলো জানতে পারবে, আর তোমার ভুলগুলো জানার মাধ্যমে তোমার বেসিক স্ট্রং হবে, এবং আমি মনে করি যে তুমি তোমার যে পড়ালেখা সেই পড়ালেখা তুমি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, টাটা, বাই বাই।